আর এখানে 114 নাম দুটো আলাদা আলাদা। শুক্রবার এসেছি রাত্রি 7টা, 90 জন হয়ে গেছে, আর কুপন পাওয়া যাবে না, চলে যাবে। করোনার তৃতীয় ঢেউ থেকে বাঁচতে বারবার ভ্যাকসিনেশনের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা, কিন্তু বাস্তবে কি সেই হারে ভ্যাকসিনেশন হচ্ছে? ভারতে 18 ঊর্ধ্ব নাগরিকের সংখ্যা প্রায় 94 কোটি। মোদী সরকারের কোউইন পোর্টালের তথ্য অনুযায়ী সোমবার বিকেল পর্যন্ত তার মধ্যে ভ্যাকসিনের 2টি ডোজ পেয়েছেন 9,33,21,072 জন। অর্থাৎ দেশ জুড়ে এখনো পর্যন্ত মাত্র 10% মানুষ ভ্যাকসিনের 2টি ডোজ পেয়েছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একের পর এক হাসপাতাল ঘুরে যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ল, তাতেও ভ্যাকসিনের আকালের ছবি স্পষ্ট। প্রতিদিন ভ্যাকসিন নিতে গিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাত জেগে লাইনে দাঁড়িয়েও অনেককেই ফিরে যেতে হচ্ছে ভ্যাকসিন না নিয়ে। শিলিগুড়ি থেকে দার্জিলিং, কৃষ্ণনগর থেকে কলকাতা, উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা, সব জায়গায় পরিস্থিতি প্রায় একরকম। এর মধ্যে বিশেষজ্ঞরা বিশেষ উদ্বিগ্ন উত্তরবঙ্গ নিয়ে। স্বাস্থ্য দফতরের রবিবারের রিপোর্ট অনুযায়ী দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নিরিখে কলকাতাকেও ছাপিয়ে গেছে দার্জিলিং। এই প্রবণতা চলছে বেশ কিছুদিন ধরে, কিন্তু সেখানে কি পর্যাপ্ত ভ্যাকসিনেশন হচ্ছে সেটা দেখতেই আমরা গত সপ্তাহে পৌঁছেছিলাম শিলিগুড়িতে। সেখানকার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সামনে পৌঁছে দেখা গেল ভ্যাকসিন নিতে এসেছেন অনেকেই, কিন্তু ভ্যাকসিন কই? শিলিগুড়ির বাসিন্দা মফিজুল ইসলামের বাড়িতে 4 জন সদস্য, একজনও এখনো ভ্যাকসিন পাননি। না, আমাদের আসে নাই এখনো, মানে 22-23 তারিখে বলছে যাইতে, দেখি কি হয়। কদিন ধরে ঘুরলেন ভ্যাকসিনের জন্য? 3 দিন ঘুরছি। শিলিগুড়ির চুড়িয়া মোড়ের বাসিন্দা চয়নিত বিশ্বকর্মার অভিজ্ঞতা তো আরো খারাপ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে কাতরভাবে ডাকাডাকি করলেন যদি ভ্যাকসিনের ডোজ মেলে, কিন্তু কোনো সাড়া এলো না। এই তো কয়েকদিন আসলাম, আমাদের মাসি তো ভ্যাকসিন নেওয়ার পরে মারা গেছে, তো তখন আমি ভয়ে চটে আসি নাই। তখন এখন তো গাড়িতে উঠতে দিবে না, ওইটা তো লাগবেই বলছে। এখন তো এসে কি দেখছেন, ভ্যাকসিন পেলেন? আমি তো পাইনি, এখন তো আসলাম প্রথম। শিলিগুড়ির বাসিন্দা অমিয় সরকার তো ভ্যাকসিনের খোঁজে ফাঁসি দেওয়া মাটিগাড়া কার্যত চষে ফেলেছেন, কিন্তু ভ্যাকসিনের একটা ডোজও জোটেনি। সবার আগে ভ্যাকসিন, তারপরে তোমার কি কাজ থাকতে পারে সেটা পরে, সেটা পাচ্ছেন না। সেটা পাচ্ছি না। আমি আজকে কতদিন ধরে ঘুরে যাচ্ছি, কিছুতেই ভ্যাকসিন পাচ্ছি না। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিনের জন্য প্রায় হাহাকার। অনেকেই রয়েছেন যারা ভোরবেলা থেকে লাইন দিচ্ছেন এবং তারপরে ভ্যাকসিন পাচ্ছেন, আবার অনেকে রয়েছেন ভোরবেলা থেকে লাইন দেওয়ার পরেও ভ্যাকসিন পাচ্ছেন না। নেই মিলা ভ্যাকসিন? नहीं मिला। क्या बोल रहा है? मेरा आधार कार्ड से पहले किसी ने लगा लिया, तो उसके बाद में मैंने दूसरा आईडी मंगाया, तो आईडी मंगाने से बोले कि वैक्सीन खत्म हो गया। ভ্যাকসিনের আকাল যে রয়েছে সে কথা মেনে নিয়েছেন খোদ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ডিন। আরো বেশি বাড়লে তো আরো ভালো হবে, কিন্তু যথেষ্ট সংখ্যক মানুষ ভ্যাকসিন পাচ্ছেন এখান থেকে, তো সেটা আমি বলতে পারি। এর পাশাপাশি শিলিগুড়ি শহরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে বা বিভিন্ন বড় অনুযায়ী ভ্যাকসিনেশন সেন্টার আছে, কাজেই ভ্যাকসিন নিয়ে আমরা সবাই খুব কনসার্ন। শিলিগুড়ি থেকে দার্জিলিং গিয়ে দেখা গেল ভ্যাকসিন ভোগান্তির ছবিটা সেখানেও একরকম। ভ্যাকসিনের আশায় দার্জিলিংয়ের ভানুভবনের সামনে ভিড় করেছেন অনেকে। লাইনে দাঁড়ানো অধিকাংশের গলাতেই ঝরে পড়ল হতাশা এবং আক্ষেপ। কেউ দিন পেরিয়ে যাওয়া সত্ত্বেও দ্বিতীয় ডোজ পাচ্ছেন না, কারুর কপালে তো এখনো প্রথম ডোজই জোটেনি। वैक्सीन लगाने के हमारा जो कोविशील्ड वैक्सीन है, सेकंड डोज 6 तारीख को ड्यू हुआ था, आज 9-10 दिन हो चुका है। तो आज टाइम निकल रहा है लेकिन नहीं मिला अभी तक। हाँ, सुना था मैं, हमारा भी वहाँ भी लगता है, लेकिन वहाँ पे कम आता है वैक्सीन। দার্জিলিং সদর হাসপাতালের সামনেও লম্বা লাইন। अवेलेबल ही है, लेकिन जो कोविशील्ड है 18+ to 45 अवेलेबल नहीं है। वैक्सीन की समस्या है? क्या है সমস্যা? দার্জিলিং সদর হাসপাতালের এই ছবি দেখার পর আমরা গেলাম ধূপগুড়ি স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেও ভোর থেকে মানুষ লাইনে দাঁড়িয়েছেন। আমরা দাঁড়িয়ে রয়েছি ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। এখানে যারা ভ্যাকসিন নিতে এসেছেন তাদের মধ্যে ক্ষোভ এবং তাদের যেটা বক্তব্য যে তারা ভ্যাকসিন পাচ্ছেন না। ভ্যাকসিন নাই, হ্যাঁ আজকে ভ্যাকসিন নাই বলতেছে, দুটো কোন দিবে। 6 দিন পেরিয়ে হয়ে গেল, খালি বলতে বৃহস্পতিবার আসো, মুখ দিন আসো, দিচ্ছে না, খালি ঘুরাচ্ছে। আজকে আর ডেট বৃহস্পতিবার দিন দেওয়ার কথা, আজকেও আসছি, আজকে বলে ভ্যাকসিন নাই।
কোভিড বিধি মেনেই উত্তরবঙ্গের চা বাগানগুলি খুলেছে, সেখানে কাজে আসছেন শ্রমিকরা। তবে বিধিনিষেধ মানলেও চা বাগানের শ্রমিকদের অধিকাংশেরই ভ্যাকসিনেশন হয়নি। দার্জিলিংয়ের 85টা, ডুয়ার্সের 153টা এবং তরাইয়ের 45টা চা বাগান মিলিয়ে মোট শ্রমিকের সংখ্যা প্রায় 3 লক্ষ। এদের মধ্যে অধিকাংশই ভ্যাকসিনের 2টি ডোজ পাননি। কি ভ্যাকসিন? কোভ্যাক্সিন? হ্যাঁ, আর পরেরটা বাগানে তো স্ট্রেংথ আছে, আমাদের এখানে টোটাল যা লেবার আছে তার 3 ভাগের 1 ভাগ হয়তো আমাদের ভ্যাকসিন হচ্ছে। আমাদের টোটাল ভ্যাকসিন হচ্ছে 260 জন ওয়ার্কারের, সেই জায়গায় আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল 1500 থেকে 1600 জন। ভ্যাকসিনের আকালের জন্যই চা বাগান শ্রমিকদের ভ্যাকসিন দেওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন চা বাগান সংগঠনের পদাধিকারীরা। ভ্যাকসিন এদের একটা তো হয়েছে, তো সেই ভ্যাকসিনটা সেকেন্ড ডোজ যে এখনো আসছে না, কিন্তু কোভ্যাক্সিনের ক্ষেত্রে সময়টা খুব কম, সেই ক্ষেত্রে এটা একটা বার্নিং প্রবলেম হিসাবে দেখা দিচ্ছে। ভ্যাকসিনেশনটা অনসাইট ভ্যাকসিনেশন ছাড়া চা বাগানে সম্ভব না। কোভিড বিধি মেনে আমরা আশেপাশের কোনো হেলথ সেন্টারে লোক পাঠাতে পারবো না। অনসাইট ভ্যাকসিনেশনের যে মিনিমাম স্টিপুলেশনটা গভর্নমেন্ট দিয়েছিল 100, আমরা তার থেকে অনেক বেশি লোক আছি। সম্প্রতি গ্লোবাল অ্যাডভাইজারি কমিটির সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যকর্তারা। সূত্রের খবর, সেখানেও বারবার উত্তরবঙ্গ নিয়ে আশঙ্কার কথা উঠে আসে। পরামর্শদাতা কমিটির সদস্যরাও রাজ্যের স্বাস্থ্য মহলকে এ নিয়ে সতর্ক করেন। কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ভ্যাকসিনের আকালের যে ছবিটা উঠে আসছে তা দেখে উদ্বিগ্ন অনেকে। উত্তরবঙ্গের পর এবার কলকাতা। এখানেও একের পর এক সরকারি হাসপাতাল ঘুরে উঠে এলো শুধুই ভোগান্তির ছবি। কেউ বারবার রাত জেগে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে হতাশ, কেউ ক্লান্ত হয়ে প্রায় হাল ছেড়ে দিয়েছেন, অনেকেই ক্ষোভে ফেটে পড়ছেন। সোমবার এসএসকেএম হাসপাতালের সামনে গিয়ে দেখা গেল ভ্যাকসিনের আশায় লম্বা লাইন পড়ে গেছে। এই যে টিকা গ্রহীতাদের যে হয়রানি কি পরিমাণ সেটা দেখেই বোঝা যাচ্ছে। আরও বেশ কয়েকজন রয়েছেন এখানে, দেখা যাচ্ছে প্রত্যেকে লম্বা লাইন দিয়ে অপেক্ষা করছেন। এসএসকেএম হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ের ঠিক পেছনে যেখানে টিকা যে কেন্দ্র, সেখানে সকলে অপেক্ষা করছে এবং এই লাইন, লম্বা লাইন দেখা যাচ্ছে যে এক দিক দিয়ে সারি সারি মানুষ এখানে আছেন। প্রত্যেকে গতকাল রাত থেকে অপেক্ষা করছেন বলে অভিযোগ এবং তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন। কেউ আগের রবিবার রাত 8টা থেকে লাইনে দাঁড়িয়ে, কেউ আরও আগে থেকে। সোমবার সকাল 11:15 নাগাদ আমরা যখন এসএসকেএমে পৌঁছলাম তখন এই মানুষগুলো ঠায় দাঁড়িয়ে, তখনও ভ্যাকসিন পাননি। কালকে সন্ধ্যে 8টা থেকে এসে বসে আছি, এতক্ষণ পরে লাইন পেয়েছি। আচ্ছা, এবারে যদি হয় তো ভালো, নাহলে ফের ফিরে যেতে হবে। কোথা থেকে এসছেন? সাঁতরাগাছি থেকে। কখন এসছেন আপনারা? 7টার সময়। এই মহিলার দাবি, তিনি এর আগে 6বার ভ্যাকসিন নিতে এসে ফিরে গেছেন। 6 দিন ধরে ঘুরছি ভ্যাকসিনের জন্য, আসছি চলে যাচ্ছি। টাকা থাকলে তো পয়সা বাইরে নিতুম, টাকা নেই, তাই জন্য তো এখানে আসছি বারবার। 6 দিন অপশন হয়েছে কিনা সে দায়িত্ব কে দিবে? এসএসকেএম এর মতো একই ছবি এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দেখা মিলল এমন একজনের যিনি এসেছেন সেই নদিয়া থেকে। গোটা জেলায় কোথাও ভ্যাকসিন না পেয়ে কলকাতায় এসেছেন, কিন্তু সেখানেও মিলছে না ভ্যাকসিন। আমি এসছি নদিয়া থেকে এসছি, ওখানে ভ্যাকসিন বলছি লেখাও আছে, দিচ্ছে না। ওরা বলছে এখন সেকেন্ড ডোজ না কমপ্লিট হলে ফার্স্ট ডোজ দেওয়া হবে না। আমার কোম্পানি থেকে চাপ দিচ্ছে, যদি না দিই তাহলে আমার কাজ দেবে না। যারা কোভ্যাক্সিন নিতে এসেছেন তাদের ভোগান্তি আরও বেশি। এনআরএস মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং, সেখানে ভ্যাকসিনেশন সেন্টারের সামনে তুমুল গন্ডগোল। ভোর 4টে থেকে লাইনে আমরা দাঁড়িয়ে আছি, লাইন এগোচ্ছে না, অথচ দেখছি পুলিশ এখান থেকে অনেক লোক ঢুকিয়ে দিচ্ছে। এমআর বাঙুর হাসপাতালে সোমবার ও মঙ্গলবার সাধারণ মানুষের ভ্যাকসিনেশন বন্ধ। তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে এই দুদিনে টালিগঞ্জের 666 জন কলাকুশলীকে ভ্যাকসিন দেওয়া হবে। সোমবার সকাল থেকে মাইকে তা প্রচার করেন পুলিশ কর্মীরা। অনেককে ভ্যাকসিন নিতে এসে হতাশ হয়ে ফিরে যেতে হয়। সাধারণ মানুষের লম্বা লম্বা লাইন বিভিন্ন সরকারি হাসপাতাল টিকাদান কেন্দ্রে। এরই মাঝে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল, সেখানে টিকাদান সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হলো। তার কারণ শুধুমাত্র কলাকুশলী এবং চলচ্চিত্র জগতের এবং টেলি জগতের মানুষদের টিকা দেওয়া হবে বলে। ভ্যাকসিনের জন্য এসেছিলেন, এখানে কি বললো? বলে পাওয়া যাচ্ছে না। কবে আসতে হবে কিছু বলে? না, কিছু বলে।
এমআর বাগুড়ের সুপার শিশির নস্কর জানিয়েছেন, তথ্য সংস্কৃতি দফতর যে তালিকা পাঠিয়েছে সেই অনুযায়ী সোম এবং মঙ্গলবার ভ্যাকসিন দেওয়া হবে। কারুর আগে থেকে স্লট বুক করা থাকলে তিনি ভ্যাকসিন পাবেন। ওয়াক ইন ভ্যাকসিনেশন হবে না। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালেও কোভ্যাক্সিনের আকাল। এদিন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র 20 জনকে কোভ্যাক্সিনের সেকেন্ড ডোজ দেওয়া হয়। বাকিরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাননি। সেই সংখ্যাটাও প্রচুর। 40 বছর বয়সী সুভাষ চৌহানের কোভ্যাক্সিনের সেকেন্ড ডোজ নেওয়ার তারিখ ছিল 19 জুলাই। আমি ঘুরছি আপনার সোমবার দিয়ে, এটা সোমবার এসে গেল 1 সপ্তাহ দিয়ে। একই অবস্থা উত্তর কলকাতার রামপ্রসাদ রাম থেকে বউবাজারের বাসিন্দা শঙ্কর দাসের। আসছি, যাচ্ছি, ঘুরে যাচ্ছি, কালকে আসো, কালকেও আসছি, আবার আসছি, এই করতে করতে টাইম বেরিয়ে যাচ্ছে। এরা বললো আজকে 20খানা ডোজ যাবে, 20 জন হয়ে গেছে, কালকে আসো। তো আমি 3 দিন থেকে আসছি, তো 12 থেকে 26 জুলাই অবধি 3 দিন থেকে আসি, পাচ্ছি না আমি। আজকে এসো, কালকে এসো, ডেলি বলে কি আসা যায়? আমাদের তো চাকরি করবো। চাকরির জায়গায় ভ্যাকসিন জন্য চাপ দিচ্ছে না? দিচ্ছে তো, বলছে তোমরা যা ওখান থেকে বলছো ভ্যাকসিন নিয়ে আসো, নাহলে আসতে হবে না। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, সোমবার দুপুর পর্যন্ত বাগবাজার সেন্ট্রাল স্টোরে কোভ্যাক্সিনের 850টি ডোজ ছিল। পরে কেন্দ্রীয় সরকারের তরফে আরও কোভ্যাক্সিনের ডোজ এসে পৌঁছয়। রাজ্যের বিভিন্ন জায়গায় যখন ভ্যাকসিনের জন্য সাধারণ মানুষের লম্বা লাইন, কোনো জায়গাতে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষরা, ঠিক তখনই স্বস্তির খবর। কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যকে দেওয়া হচ্ছে 1.5 লক্ষ কোভ্যাক্সিন। আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতার হেস্টিংসে, এবং এই যে হেস্টিংসে যে কেন্দ্র সরকারের যে দপ্তর রয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্গত, এই দপ্তর থেকেই দেওয়া হবে প্রায় 1.5 লক্ষ কোভ্যাক্সিন, যেটা ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে যে গাড়ি করে নিয়ে যাওয়া হবে সেই গাড়ি ইতিমধ্যে এসে পৌঁছেছে। কলকাতা পুরসভার 27 নম্বর ওয়ার্ড জোড়াসাঁকোর মদন মিত্র লেনে পুরসভার এই স্বাস্থ্যকেন্দ্রেও ভ্যাকসিন দেওয়া হয়। সোমবার বেলা 12:30টায় সেখানে গিয়ে দেখা গেল রবিবার রাত থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন অনেকে। তবে ভ্যাকসিন পাবেন কিনা তার নিশ্চয়তা কেউ দেয়নি। আমরা ফার্স্ট ডোজ এখানে থেকে নিয়ে গেছি, আজকে সেকেন্ড ডোজের জন্য 3টে থেকে লাইন দিয়ে এসেছি। এখন দাঁড়িয়ে আছি 12টা থেকে, এখনো পর্যন্ত ভেতরে যেতে দিচ্ছে না, বা কখন দেবে তাও বলছে না। আজকে আমাদের ওই কোথায় বালিগঞ্জ থেকে আসার কথা, ওখান থেকে এখন এসে পৌঁছায়নি। গিরিশ পার্কে আসবে, গিরিশ পার্ক থেকে এখানে আমাদের লোক গিরিশ পার্ক পৌঁছে গেছে, আসলেই এখানে চলে আসবে। পাশের 26 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে আবার পরিষ্কার লেখা, কেন্দ্র ভ্যাকসিন দেয়নি। এই মুহূর্তে আমরা 26 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রের সামনে রয়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা নোটিশ সাটিয়ে দিয়েছেন যে আজকে টিকাকরণ বন্ধ। নোটিশ আকারে তারা এখানে সাটিয়ে দিয়ে জানিয়েছেন যে কোভ্যাক্সিন ভারত সরকারের থেকে তারা এখনও পাননি, এবং সেই কারণে এখানে টিকাকরণ বন্ধ। এখানে বলছে কি ভ্যাকসিন নেই, আগে সামনে সপ্তাহ দেখো। আর 17 তারিখ আগে মাসে নিয়েছি, আবার কোথায় ঘুরবো বলুন। হাজিরায় কলকাতা পুরসভার 73 নম্বর ওয়ার্ডে দুটি ক্যাম্পে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। রবিবার রাত 8টা থেকে অনেকেই লাইনে দাঁড়িয়ে। আমরা ওদিকে ভ্যাকসিন পাই না বিদায় সন্ধ্যা 8টায় লাইন দিয়েছি। এই বসে আসছিলাম এখানে, না 3 দিন এসে ঘুরে গেছি, লাইন পাইনি, ভিড় দেখে চলে গেছে। আজকে নেবো একদম টার্গেট করেই, তার জন্য রাত জেগে হলেও বসেছি। একই ছবি ভবানীপুরে হরিশ মুখার্জি রোডে। সেখানে পুরসভার কমিউনিটি হলে 1000 জনকে সোমবার ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, কিন্তু লাইন সাপের মতো এঁকে বেঁকে চলে যায় 200 মিটার।
হচ্ছিল। আতঙ্ক এই গরমে ঘুমাতে পারছি না, কিসের জন্য ঘুমাতে পারছি না বুঝতে পারছি না, রাতে ঘুম হচ্ছে না। আতঙ্ক তো বটেই, তার জন্য ঘুমাতেও পারছি না, মাঝে মধ্যে গা হাত পা চাপাচ্ছে, এগুলো ব্যথা করছে, তাতে আমি ভাবছি কি হয়তো ভ্যাকসিনটা না নেওয়ার কারণে এরকম হচ্ছে, যার জন্য 4 দিন ধরে ঘুরছি। কাজে ক্ষতি হচ্ছে তো অবশ্যই কাজে ক্ষতি হচ্ছে। আমার ওদিকের থেকে বলছে যে জব স্টার্ট করো, আমি দেখছি যে ভ্যাকসিন না নিলে আমার জবে তো ঢুকতে দিচ্ছে না, এটা হচ্ছে মেন সমস্যা হয়ে গেছে। কৃষ্ণনগরে একদিকে যখন মানুষ ভ্যাকসিন না পেয়ে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন, তখন কৃষ্ণনগর পুরসভার প্রশাসক এবং তৃণমূল নেতা অসীম সাহার বাড়ির সামনে গিয়ে দেখা গেল আজব ছবি। স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতালের মতো প্রশাসকের বাড়ির সামনেও রাত থেকে লম্বা লাইনে দাঁড়ানো লোকেদের দাবি প্রশাসক আধার কার্ডে স্ট্যাম্প মেরে দিলে তবেই মিলছে ভ্যাকসিন, কিন্তু বাস্তবে এরকম কোনো নিয়মই নেই। হাসপাতাল বা পৌর স্বাস্থ্যকেন্দ্র নয়, কৃষ্ণনগর পুরসভার পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অসীম সাহার বাড়ি হচ্ছে এটা। এখানে আমরা দেখছি যে লেখা রয়েছে যে ভ্যাকসিন নেবার জন্য সকাল 10:30 আসবেন, এটা লেখা রয়েছে যে ভ্যাকসিন নেবার জন্য সকাল 10:30 আসবেন। এবিপি আনন্দ সেখানে পৌঁছানোর পর অবশ্য কৃষ্ণনগর পুরসভার প্রশাসক অসীম সাহা সুর বদলালেন। আমি বারণ করেছি আমার বাড়ির সামনে কেউ আসবেন না, আমরা এটা করছি একটা মাত্র কারণে যাতে হেলথ সেন্টার ডিস্টারবেন্সটা না হয়, ওখানে গন্ডগোল তো সামলানো যাবে না, এখান থেকে আমরা ওই জন্য কন্ট্রোল করার চেষ্টা করছি। আজকে যেমন 150 জনকে দিলাম, কালকে আসতে বারণ করেছি, তাও যারা আসবে তাদেরকে এখান থেকে ছেড়ে দেবো যাতে ভিড়টা কন্ট্রোল করা যায়। এদিকে তার বাড়ির সামনে রাত থেকে লাইনে দাঁড়ানো লোকেরা তখন ক্ষোভে ফেটে পড়েছে, হোমগার্ড দিয়ে সবাইকে সরিয়ে দেওয়া হয়। এখানে পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের বাইরে যারা জড়ো হয়েছিলেন, যারা এখান থেকে কোনো স্লিপ পাননি, তারা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ, তারা ক্ষোভ প্রকাশ করছেন চেয়ারম্যানের বাড়ির সামনে দাঁড়িয়েই, এবং তাদের বক্তব্য যে তারা বহুদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন অথচ তারা স্লিপ পাচ্ছেন না। না, কালকে থেকে বলছে সেন্টারে দেবে, ওরা যখন জানবে যে এই কটা ভ্যাকসিন রয়েছে তাহলে এত লম্বা লাইন দাঁড় করিয়ে রেখেছিল কেন? ভ্যাকসিন নেওয়ার জন্য কোউইন পোর্টালে আধার নম্বর দিয়ে নাম নথিভুক্ত করতে হয়, সেখানে পুরসভার প্রশাসক কিভাবে এতদিন আধার কার্ডে স্ট্যাম্প মেরে ভ্যাকসিন পাওয়ার ব্যবস্থা করে দিলেন, সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। এটা তো একদম সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা। তৃণমূল কংগ্রেসের একজন নেতা, তার বাড়ি থেকে স্লিপ দেওয়া হচ্ছে আর সেখানে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের সাধারণ মানুষের জীবন নিয়ে এরা ছিনিমিনি খেলছে, ভুয়ো ভ্যাকসিন দিয়ে এই রাজ্যের মানুষকে মৃত্যুর মুখে আজ ঠেলে দিচ্ছে। বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আবার ভ্যাকসিনের লাইনে দালাল রাত শুরু হয়ে গিয়েছে। সোমবার সকালে অনেকেই অভিযোগ করেন টাকার বিনিময়ে অনেককে ভ্যাকসিনের লাইনে ঢুকিয়ে দিচ্ছে দালালরা, ফলে রাত জেগে লাইন দিয়েও অনেকের ভ্যাকসিন পেতে বেলা গড়িয়ে যাচ্ছে। আগের থেকে যারা 3টার সময় বলছে নাম লিখিয়ে গেছি, যে নাম লিখিয়ে এতক্ষণে তারা আসছে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে, আর আমরা 4টের সময় এসেছি, এসে থেকে নাম লিখিয়ে থেকে বসে আছি, কিন্তু আমরা লাইন পাচ্ছি না। আর দালালরা এসে কিন্তু তাদেরকে লাইনে ঢুকিয়ে দিল। ঘটনাস্থলে পৌঁছে এক সন্দেহভাজনকে দেখতে পাই আমরা। প্রশ্নের মুখে অবশ্য চম্পট দেন তিনি। কার নাম লেখা, যেখানে আশেপাশে যারা আছে তারা 5টা 10টা করে নাম লিখে দিচ্ছে, সবাই তো নাম আমরা জানি না। হ্যাঁ, একজন এসে বলছে আমার 5টা লোক আছে, কেউ বলছে 10টা লোক আছে, সেই হিসাবে হবে না, আমরা লিস্ট হিসাবে চাইছি যে সবাই যেন পাই। টাকার প্রশ্নটা আমি বলতে পারবো না, সেটা আলাদা ব্যাপার, কারণ সেটা আমি জানি না। বীরভূম জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে মঙ্গলবার থেকে পুলিশি নজরদারিতে ভ্যাকসিনেশন হবে। একদিকে করোনা আবহে ভ্যাকসিন না পেয়ে ভোগান্তি, আর অন্যদিকে করোনার কোপে চূড়ান্ত অনিশ্চয়তায় ভুগছেন অনেকে। এর মধ্যে অন্যতম কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা। গত বছরের মতো এবারও বেশি বায়না আসেনি, বাধ্য হয়ে কর্মীদের ফেরত পাঠিয়ে দিয়েছেন মৃৎশিল্পীরা। এখন আমাদের কারখানা তো এখন বন্ধ আছে, যার জন্য আমার সব কর্মচারী বাড়িতেই আছে। তারা এখন বাড়ির থেকে কিভাবে কি যোগাযোগ করেছে সেটা আমার জানা নেই, তবে আমাদের হয়ে গেছে আর কি, আমার ফ্যামিলি হয়ে গেছে, ফার্স্ট ডোজ হয়ে গেছে। মানে কারখানা বন্ধ রয়েছে কি, মানে যে সেমি লকডাউন বা এই জন্যই কারখানা বন্ধ আছে, লকডাউনের কারণেই কারখানা বন্ধ। করোনা আবহে গতবার পরিযায়ী শ্রমিকের আদলে প্রতিমা বানিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী পল্লব ভৌমিক। এবার তিনিও আশঙ্কায় ভুগছেন। অনেকেই বলছেন এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ভরসা সকলের ভ্যাকসিনেশন, কিন্তু জেলায় জেলায় ভ্যাকসিনের লাইনে যে ভোগান্তির ছবি দেখা যাচ্ছে তাতে আশ্বস্ত হওয়ার কোনো জায়গা নেই। কোউইনের তথ্য অনুযায়ী দেশে 10% মতো মানুষের ভ্যাকসিনেশন হয়েছে, আর রাজ্যে 18 ঊর্ধ্ব 7 কোটি মানুষের মধ্যে 2টি ডোজ ভ্যাকসিন পেয়েছেন 12% মানুষ। এই অবস্থায় করোনার তৃতীয় ঢেউ যখন চোখ রাঙাচ্ছে, তখন জেলায় জেলায় অব্যাহত ভ্যাকসিন বিক্ষোভ জানিয়ে উৎকণ্ঠায় চিকিৎসক মহল।
ভ্যাকসিনের সংকট এই মুহূর্তে মানব সভ্যতার সংকট। যে দেশগুলোতে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং গণহারে দেওয়া হয়েছে তাদের সবাইকে দেখা গেছে যে সৈনিক সংক্রমণ বাড়লেও মৃত্যুহার তাদের গড় করে নেমে গেছে। আগামী 1 মাস আরও হয়তো আমাদের হাতে সময় আছে। যদি ম্যাসিভ স্কেলে ভ্যাকসিনেশন না দিতে পারি তাহলে আমাদের কিন্তু সংখ্যা তো বাড়বেই, মৃত্যুটাও বাড়বে। বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ ভারত, সেখানে ভ্যাকসিন সংকট? প্রশ্ন চিকিৎসক মহলের একাংশের। ভ্যাকসিনের একটা অপ্রতুলতা বিরাজ করছে, তার মধ্যে আবার কে বেশি পাচ্ছে কে কম পাচ্ছে সেটা নিয়েও নাকি নানান হেরাফেরা চলছে। না সরকার দিতে পারছে ভ্যাকসিন, এইরকম একটা পরিস্থিতিতে তৃতীয় ঢেউ যে আমাদের ঘাড়ে এসে আছড়ে পড়বে, এতে তো অবাক হওয়ার কিছু নেই। এই পরিস্থিতিতে যে প্রশ্নটা জোরালো হয়ে উঠছে তা হলো, আদৌ কি এবছরের শেষের মধ্যে দেশের সবাইকে ভ্যাকসিন দেওয়ার কথা রাখতে পারবে মোদী সরকার? যখনই এই চাহিদা বিপুল পরিমাণ, পরের প্রশ্নটাই হবে যে অতিরিক্ত ভ্যাকসিন হয় ভারতবর্ষে উৎপাদন করতে হবে, আর নয়তো বিদেশ থেকে অতিরিক্ত আমদানি করতে হবে। কোনটা দিয়ে এই ঘাটতিটা মেটানো সম্ভব? এবং না হলে ওই আবার বিপদ, আবার সেই ঢেউ, মৃত্যু এবং আবার দীর্ঘ লকডাউন। উপায়টা কি আমাদের সামনে? দেখো সুমন, আজকে সন্ধ্যেটায় আমরা হয়তো একটু সুরক্ষিত, কারণ আমি আশেপাশে রাজনৈতিক কাউকে দেখতে পাচ্ছি না আর কি। তো ওই জন্য একটু প্রাণ খুলে দুটো একটা কথা বলা যেতে পারে। প্রথম কথা হচ্ছে যে একেবারে আমরা যদি আরব্য রজনী 2.0 বা ঠাকুমার ঝুলি 3.0 মতো না পৌঁছে যাই, তাহলে আমি জানি না দীপ্তেন্দ্র, অভিজিৎ দা এরা কি মনে করেন যে অন্তত এবছরে আমাদের পপুলেশন ভ্যাকসিনেশন হবার সত্যিকারের কোনো বাস্তবিক উপায় নেই। এবং যদি তুমি একটু কান পাতো, আমি আড়ি পাততে বলছি না, আমি কান পাততে বলছি, যদি একটু কান পাতো তাহলে কিন্তু শুনতে পাবে যে আমাদের ভ্যাকসিনেশন টার্গেটটা কিন্তু অরাজনৈতিকভাবে একটু সরে গেছে। এখন টার্গেটটা হচ্ছে জুন জুলাই অফ নেক্সট ইয়ার। বহু জায়গায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, কোথাও আবার ভ্যাকসিনের লাইনে চরমে উঠছে বিশৃঙ্খলা। কলকাতা থেকে জেলা সর্বত্র একই ছবি। রাজ্য জুড়ে করোনার ভ্যাকসিনের আকাল নিয়ে যখন রাজনৈতিক চাপানুতোর চরমে উঠেছে, তখন কেন্দ্র ও রাজ্য দুই সরকারের কাছেই ভ্যাকসিন নিয়ে তথ্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট। করোনা সংক্রান্ত মামলায় এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য সরকারের কাছে এই মুহূর্তের ভ্যাকসিনেশনের পরিস্থিতি জানতে চেয়েছে। শুধু রাজ্য সরকারই নয়, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ কেন্দ্রীয় সরকারের কাছেও তথ্য তলব করেছে। বিভিন্ন রাজ্যকে কি পদ্ধতি বা নীতি মেনে ভ্যাকসিন পাঠানো হচ্ছে, দেশের কত মানুষ কি ভ্যাকসিন পেয়েছেন, তাদের এখনো পর্যন্ত কটি করে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে, তা কেন্দ্রের কাছে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের দেওয়া যে রিপোর্ট কয়েকদিন আগে তারা জমা করেছেন, সেই রিপোর্টের উপর ভিত্তি করেই আজকের আলোচনা হয়। আমাদের দেশের যিনি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল আছেন, তাকে নির্দেশ দিয়েছেন যে এই ভ্যাকসিন কিভাবে আসছে, সেই কতটা আসছে, সাপ্লাই কতটা হচ্ছে, সেই বিষয়টা সম্পর্কে, যে 18 বছরের নিচে আমাদের পশ্চিমবঙ্গে ভ্যাকসিনেশন এখনো পর্যন্ত হচ্ছে না, ভ্যাকসিন অপ্রতুল বলে, সেই জায়গাটায় কোর্ট তাদের কনসার্ন প্রকাশ করেছেন, রিপোর্ট দিতে বলেছেন। দেশের 30% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন, কি করে তারা স্পুটনিক ভি নেবেন, এই প্রশ্ন তুলেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। ভ্যাকসিনেশন নিয়ে প্রশ্ন করছে আদালত। ভ্যাকসিন না পেয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ, আর এর মধ্যেই রাজনীতি অবশ্য থেমে নেই। তৃণমূল দাবি করছে ভ্যাকসিন নিয়ে বাংলার সঙ্গে বঞ্চনা করছে মোদী সরকার, আবার বিজেপির দাবি তৃণমূল সরকারই ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করছে। প্রবল গতিতে কাজ হচ্ছে, এই সময় যদি সাপ্লাইটা ঠিক না থাকে ক্রাইসিস তৈরি হচ্ছে। এই ভালো কাজটা বাংলায় হচ্ছে, এটা সহ্য করা যাচ্ছে না, ফলে এটার গতিটাকে কমাতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তার সরবরাহটা ঠিক নেই। এই যে ভ্যাকসিন নিয়ে অব্যবস্থা, কালোবাজারি, এটা প্রথম থেকে আমরা দেখছি, কারণ সরকারের কোনো কন্ট্রোল নেই। সারা অন্যান্য রাজ্যেও বিরোধী সরকার আছে, সেখান থেকে কোনো কমপ্লেন শুনছি না। বিজেপি যে সরকার আছে তারা তো খুব সুন্দরভাবে করছে, একটা ভ্যাকসিন নষ্ট করতে দেয়নি। পশ্চিমবাংলায় কত ভ্যাকসিন এলো, কত মানুষ পেলো, কত পয়সা দিয়ে পেলো, কত বিনা পয়সায় কটা ভ্যাকসিন নষ্ট হয়েছে, কত জমা আছে, তার কোনো হিসাব নেই। মানে এ রাজ্যে এমন বহু মানুষ মারা যাচ্ছেন কোভিডের কারণে, যাদের টেস্টই হয়নি কিন্তু তারা মারা গেছেন। আমাদের এখানে টেস্ট কম হওয়ার কারণে অনেক মৃত্যু
কোভিডের কারণে মৃত্যু বলে রেজিস্টার্ড হচ্ছে না, এই অসঙ্গতি সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। শ্রমিককে বলবো যে একটু উত্তরপ্রদেশের দিকে তাকাতে, সেখানে মৃত্যুর মিছিল, চিতার সারি এবং গঙ্গায় মৃতদেহ। এরপরে সেই দলের কোনো ব্যক্তির কোনো মুখ থেকে কথা বেরোয়, এটা ভাবলেই আমি খুব বিস্মিত হয়ে যাচ্ছি। এখনও কাটেনি আশঙ্কার মেঘ, মাথার ওপর চোখ রাঙাচ্ছে করোনার থার্ড ওয়েভের আশঙ্কা। সাম্প্রতিক একাধিক সমীক্ষায় উঠে এসেছে উদ্বেগের তথ্য। বিশেষজ্ঞরা বারবার বলছেন সতর্ক না হলে বিপদ কিন্তু অবশ্যম্ভাবী। কিন্তু আমার আপনার আশপাশে পথে ঘাটে হামেশাই চোখে পড়বে অসচেতন সহনাগরিকদের ছবি, যাদের মুখে মাস্ক নেই কিংবা সোশ্যাল ডিস্টেন্সিং মানার প্রয়োজন বোধ করছেন না। কলকাতা থেকে জেলা গত 1 বছরেরও বেশি সময় ধরে করোনা পরিস্থিতি। উত্তরে দার্জিলিং, কোচবিহার, ডুয়ার্স থেকে দক্ষিণে কলকাতা, উত্তর 24 পরগনা থেকে পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণি কিংবা ডায়মন্ড হারবার। করোনা পরিস্থিতির ছবিটা জানতে বিভিন্ন পর্যটন কেন্দ্র, বাজারহাট থেকে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন এবিপি আনন্দর প্রতিনিধিরা। অধিকাংশ জায়গায় সচেতনতার ঢিলে ঢালা ছবি। পুজোর আগে এই সময়টায় অনেকেই দার্জিলিং যান। করোনা পরিস্থিতিতে পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় আটকাতে ভ্যাকসিনের ডাবল ডোজের সার্টিফিকেট কিংবা RT-PCR নেগেটিভ টেস্ট রিপোর্ট সঙ্গে থাকা বাধ্যতামূলক ঘোষণা করেছে প্রশাসন। কিন্তু বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছানোর পর বাইরে বেরোতেই দেখা গেল এদিক ওদিকে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন যাদের মুখে মাস্ক নেই। আকাশপথে উত্তরবঙ্গে যাতায়াত করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর বাগডোগরা বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে প্রত্যেক দিনই প্রচুর মানুষ যারা কলকাতা বা অন্যত্র যান, আবার সেখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আসার জন্য বাগডোগরা বিমানবন্দর থেকে আকাশপথে তারা পাড়ি দেন। কিন্তু এই বিমানবন্দরেই কিন্তু দেখা যাচ্ছে যে সকাল থেকে এই যে সামনে আমরা দাঁড়িয়ে আছি, অনেকেই রয়েছেন যারা মুখে মাস্ক ছাড়া রয়েছেন। বাগডোগরা থেকে গাড়িতে গন্তব্য শিলিগুড়ি, মাঝপথে পড়ে বিহার মোড়। সেখানে রাস্তায় গাড়ি আটকে পর্যটকদের নথিপত্র পরীক্ষা করছে পুলিশ। ভ্যাকসিনেশনের উপরে মোটামুটি আমরা বেশি করছি, কারণ ভ্যাকসিনেশনটা মেইনলি এখন দিচ্ছে, কারণ থার্ড ওয়ে আসার একটা প্রভাব আছে। দার্জিলিং জেলা প্রশাসন সূত্রেই জানা গেল পাহাড়ের পথে বিহার মোড়, সুকনা, রোহিণী, কার্শিয়াং 0 পয়েন্ট এবং দার্জিলিং এই 5টি জায়গায় পর্যটকদের নথিপত্র পরীক্ষা করছে পুলিশ। সুকনা ও রোহিণী দিয়ে যাওয়ার পথে সেই ছবি দেখা গেল। कोविड-19 प्रोटोकॉल का हिसाब से चेकिंग हो रहा है हमारा जो सुप्रीयर का उससे, और जो टूरिस्ट बाहर से आ रहा है वो लोग का डबल वैक्सीनेट होने का जरूर, डबल वैक्सीनेट होना चाहिए वो लोग। যাদের কাছে ভ্যাকসিনের ডাবল ডোজের শংসাপত্র কিংবা RT-PCR টেস্টের রিপোর্ট নেই, তাদের দার্জিলিংয়ের দুয়ার থেকেই ফেরাচ্ছে পুলিশ। যেমন হুগলির উত্তরপাড়ার বাসিন্দা তুহিন চৌধুরী পরিবার নিয়ে যাচ্ছিলেন দার্জিলিং, কিন্তু সবার কাছে প্রয়োজনীয় নথি ছিল না বলে পুলিশ মাঝপথ থেকেই ফিরিয়ে দিয়েছে। অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স। এবার আতঙ্ক তো ছিলই, থার্ড ওয়েভের একটা ভয় রয়েছে। শিলিগুড়ির বাসিন্দা রাজু ঘোষেরও একই অভিজ্ঞতা। নিজের RT-PCR নেগেটিভ রিপোর্ট থাকলেও পরিবারের বাকি সদস্যদের নেই। এখান থেকে বলছে ডবল ডোজ নিলে অ্যালাউ নেই, তো আমার তো ডবল ডোজ আছে আর ফ্যামিলির 2-1 জনের হয়নি, যার জন্য বললো এখান থেকে আমরা রোহিণী থেকে ঘুরে যাচ্ছি আর কি। কার্শিয়াংয়ে 0 পয়েন্টের কাছে ফের নাকা, তেমন ভিড়ভাট্টা নেই, তবে পুলিশ সতর্ক। যে পথে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এই রাস্তা দিয়েই কার্শিয়াংয়ের দিকে সমস্ত ট্যুরিস্টদের গাড়ি যায়, এবং সামনেই যেমন নাকা চেক পয়েন্ট রয়েছে এবং সেখান থেকে আটকানো হচ্ছে সবাইকে। যাদের ডবল ভ্যাকসিনের সার্টিফিকেট রয়েছে বা RT-PCR 72 ঘন্টার মধ্যে নেগেটিভ রিপোর্ট রয়েছে, তাদেরকেই শুধুমাত্র যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে। দার্জিলিং ঢোকার মুখে যেমন 5 জায়গায় পর্যটকদের নথি পরীক্ষা হচ্ছে, তেমনি পাহাড়ের হোটেলগুলিও পুলিশের নজরে। अभी जो आपका होटल्स हैं, एक तो पहले उनको हम इंटीमेट करते हैं क्या क्या रिक्वायरमेंट्स हैं आपके, कि रैट टेस्ट, RT-PCR हो गया, आपका डबल वैक्सीनेशन कोविड सर्टिफिकेट। तो उनको जाके हम रिकॉर्ड चेक करते हैं पूरा कि उन पे करंट डॉक्यूमेंट्स कौन कौन से हैं, उनमें रैंडम चेकिंग करते हैं। ऐसे नहीं कि सबको डिस्टर्ब करके, इट इज़ नॉट वायबल ऑल्सो कि हम सबको पूरा होटल डिस्टर्ब करें, तो रैंडम कोई हम टूरिस्ट को सेलेक्ट करके उनका फिजिकल चेक करते हैं। বিশেষজ্ঞদের মতে করোনা সংক্রমণ রুখতে কড়াকড়ি দরকার, কিন্তু এর কিছুটা প্রভাব পড়ছে হোটেল ব্যবসায়। अभी तो वो RT-PCR टेस्ट और वो जो डबल वैक्सीनेशन का है उसी हिसाब से हम लोग ले रहे हैं, और उसी हिसाब से वो लेने के बाद क्या हो रहा है कि अभी कैंसलेशन भी हो रहा है, क्योंकि ज़्यादातर लोगों का वैक्सीनेशन नहीं हुआ है, सिर्फ फर्स्ट डोज ही हुआ है। দার্জিলিংয়ে পর্যটকদের অন্যতম আকর্ষণ কেন্দ্র ম্যাল। অন্যান্য বছর এই সময়টায় যেমন ভিড় থাকে, এবার কিন্তু তা উধাও। করোনা আবহে প্রশাসনের কড়াকড়ি হোক বা সংক্রমণের ভয়, অতি পরিচিত সেই ম্যাল শুনশান। ফ্রিলি হাঁটছেন আপনিও আমিও, বাট বৃষ্টির মধ্যে ছাতা যাতে ঠোকাঠুকি হতো না হলে এই একদম ফাঁকা। একটা ভয়ও আছে যে কখন সময় লকডাউন অ্যানাউন্সমেন্ট করে দেবে, তখন আবার যদি এখানে ফেসে যায় সেটাও আবার খুব একটা প্রবলেমের ব্যাপার হয়ে যাবে। দার্জিলিংয়ের ম্যাল চত্বরে অনেক দোকানপাট, খাবারের দোকান, বস্ত্র বিপণী থেকে কিওরিও শপ সবই আছে, কিন্তু পর্যটকের সংখ্যা হাতে গোনা। একটু কমেছে,
তাও একটু একটু আসছে ওই এখন ও র্যাপিড টেস্ট জন্য ভ্যাকসিন না লাগাবার জন্য আসতে পারবে না সেই জন্য। দার্জিলিংয়ে এসেছেন কিন্তু গ্লেনারিসে যাননি এমন ভ্রমণপ্রিয় মানুষের সংখ্যা হাতে গোনা। সেই বিখ্যাত রেস্তোরাঁয় যেন সব চুপচাপ, ইতিউতি টেবিলে বসে আছেন পর্যটকেরা। খাবার মিলছে, তবে গ্লেনারিসের সেই চেনা পপ, জ্যাজ বা রকের সুর নেই। আমরা রয়েছি গ্লেনারিসে এসে যেটা দেখতে পেলাম, অনেক টেবিলেই এইভাবে বোর্ড লাগানো রয়েছে এবং সেই বোর্ডগুলো লাগানো হয়েছে শুধুমাত্র সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা বলে। सैनिटाइज़र जो आता है सैनिटाइज़र कर देता है, उसके बाद में जो डिस्टेंसिंग करना है वो भी अब टेबल के बीच में हमने वो रिजर्व टैग लगाया हुआ है। গ্লেনারিসে দেখা হয়ে গেল মধ্যপ্রদেশের প্রবাসী বাঙালি বিজ্ঞানী শুভজিৎ দত্তর সঙ্গে। এসেছেন পরিবার নিয়ে, কিন্তু বহু চেনা দার্জিলিং তার কাছে অচেনা ঠেকছে। এই দার্জিলিং কমপ্লিটলি আমাদের পুরনো দার্জিলিং, আমরা বহুবার এসেছি, पर এই কোভিডের পরবর্তী পর্যায়ে যেই দার্জিলিং আমরা দেখতে পাচ্ছি, অদ্ভুত দার্জিলিং, প্রিস্টাইন দার্জিলিং, এ দার্জিলিং মনে হচ্ছে যেন ব্রিটিশদের সময়কার সেই দার্জিলিং। দার্জিলিংয়ের আরেক জনপ্রিয় রেস্তোরাঁ কেভেন্টার্স। করোনার ভয় গ্রাস করেছে সেই রেস্তোরাঁকেও। कस्टमर तो कम है, काफ़ी कम है, आप कह सकते हैं 10% कस्टमर होगा, जितना नॉर्मल रहता है उसका 10 to 20% कस्टमर। नुकसान है, लेकिन अभी तो जिंदा रहना, अभी नुकसान और फ़ायदा तो देखना नहीं है। দার্জিলিং পর্ব চুকিয়ে এবার আমাদের গন্তব্য ডুয়ার্স। গাড়ি নিয়ে শটান পৌঁছানো গেল ডুয়ার্সে, মূর্তি নদীর ধারে। আমরা এখনও রয়েছি ডুয়ার্সের মূর্তিতে। মূর্তি একটি পর্যটন কেন্দ্র, প্রচুর পর্যটক এখানে আসেন, আশেপাশের যারা লোকজন তারাও এখানে সময় কাটাতে আসেন। মূর্তিতে এসে দেখা গেল যারা পর্যটক বা যারা স্থানীয়রা, তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা মাস্ক পরতে অনীহা প্রকাশ করছেন। দাদা, শুটিং চলছে, আমার শুটিংয়ে ব্যস্ততা আছে। হ্যাঁ শুটিং চলছে, শুটিংয়ে ব্যস্ত, দেখা স্টার্ট করো। স্থানীয় এই মহিলা সবজি বিক্রেতা, মূর্তির ধারে তাকেও দেখা গেল মাস্ক ছাড়াই ঘুরে বেড়াতে। এমনি পড়ি আমরা। তাহলে এখন নেই কেন? আমার সামনে বাড়ি। দার্জিলিংয়ের রাস্তায় পুলিশের কড়াকড়ি থাকলেও অভিযোগ ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলিতে তার অভাব রয়েছে। সেই ছবি দেখা গেল মূর্তি নদীর আশেপাশে। এমনকি কলেজ পড়ুয়ারাও করোনা সতর্কতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। বিজনেস বলতে গেলে থার্ড ওয়েভ কি যখন একটা রোগ আসে, ওটা তো পুরোপুরি ভাবে মানে নিঃস্ব আসবে, তারপরে চলে যাবে। তো এইভাবে যখন ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, এইভাবে রোগ কীভাবে আসে নাকি? এর আগেও তো রোগ ছিল না। বাচ্চা ছেলেরাও জেনে গেছে একটা শব্দ বন্ধের কথা, মিউটেশন বলে, এবং আমরা ওই আলফা, বিটা, গামা, ডেল্টা অনেক হিসেব করছি বসে বসে। আমার এখন প্রতি মুহূর্ত মনে হয় যে এই সব হিসেব বন্ধ থাক, মিউটেশন শব্দ যদি আদৌ কোনো কার্যকরী শব্দ হয় এবং প্রাসঙ্গিক শব্দ হয়, তাহলে মিউটেশন একটাই হোক, আমাদের জাতিসত্তার মিউটেশন হোক। আমরা যেন একটু নিজেরা শৃঙ্খলাবদ্ধ থাকার এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা মিউটেশন আসুক যেটা আমাদেরকে ভয় নামক জিনটাকে আমাদের শরীরের মধ্যে আরো দীর্ঘস্থায়ী করুক এবং আমাদের ভীত সন্ত্রস্ত হয়ে মাস্ক পরে থাকতে বাধ্য করুক। একটাই মিউটেশন দরকার। পরবর্তী গন্তব্য গরুমারা অভয়ারণ্য। এমনিতে জুন থেকে সেপ্টেম্বর অবধি অভয়ারণ্য বন্ধ থাকে, তার উপর চোখ রাঙাচ্ছে করোনা। আমরা দাঁড়িয়ে রয়েছি গরুমারা জাতীয় উদ্যানে, ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় এই যে দর্শনীয় স্থান। এখানে প্রচুর মানুষ আসেন, পর্যটকরা আসেন, কিন্তু এই কোভিডের যে পরিস্থিতি তাতে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। ইতিউতি পর্যটকদের দেখাও মিলল, গেটের বাইরে থেকেই জঙ্গল দর্শন। কিন্তু অনেকের কাছেই আরটিপিসিআর টেস্টের রিপোর্ট বা ভ্যাকসিনের ডাবল ডোজের শংসাপত্র নেই, তাই দার্জিলিং ঢুকতে না পেরে তারা শটান চলে এসেছেন ডুয়ার্সে। পুলিশি নজরদারি অবশ্য তেমন নেই এই চত্বরে। আমরা আগে দার্জিলিংয়ে ট্রাই করেছিলাম, কিন্তু খুব রেস্ট্রিকশনস, ইভেন দো উই হ্যাভ ডাবল ডোজ, স্টিল সো উই ফেল্ট মোর কমফোর্টেবল এখানে। আমরা ওই আরটিপিসিআর ওরা 72 আওয়ার্সের ইয়েটা করছিল আর কি, আমাদের 24 ঘন্টা আগে, মানে তার আগেরটা ছিল আর কি। কিন্তু মূর্তিতে আসতে কোনো সমস্যা না, মূর্তিতে আসতে কোনো প্রবলেম। কিছুটা অন্য অভিজ্ঞতা হলো রাত্রিবেলা। করোনা আবহে সন্ধ্যের পর থেকে নাইট কারফিউ ডুয়ার্সের বিভিন্ন জায়গায়, তাই পুলিশের কড়াকড়ি। সন্ধ্যের পর থেকে প্রবণতা রয়েছে যে পাড়ার বিভিন্ন রকে রকে আড্ডা মারা বা জমায়েত, সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং নষ্ট হচ্ছে এমনটাই সন্দেহ, এবং এই সোশ্যাল ডিস্টেন্সিং নষ্ট হচ্ছে যাতে এই সোশ্যাল ডিস্টেন্সিং রক্ষা পায়, সেই জন্যই এই ধরনের কার্যত নাইট কারফিউর চেহারা শুধুমাত্র ধূপগুড়ি নয়, ডুয়ার্সের বিভিন্ন জায়গায়।
শিলিগুড়ি, উত্তর পূর্বের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগের একমাত্র মাধ্যম, যা পরিচিত চিকেন নেক হিসেবে। এত গুরুত্বপূর্ণ এই জনপদে করোনা সংক্রমণের ভয় ব্যাপক, কিন্তু সচেতনতা, করোনা বিধি ঠিকমতো মানা হচ্ছে কিনা সেটা দেখা যাদের দায়িত্ব, সেই পুলিশ কর্মীকেও দেখা গেল মাস্ক ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়েছেন। মাস্কটা পরতে কি মানে কোনো রকমের গরম লাগার জন্য বা অন্য কোনো কারণে নাকি না অনেক সময় মাথা থেকে বেরিয়ে যায়? না এই গাড়ি চালাচ্ছিলাম তো একটু খুলে নিয়ে গেছিল। আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই বেপরোয়া, মাস্কহীন, অসচেতন মানুষের ভিড়ে চিকিৎসা ব্যবস্থা ঠিক কোথায় দাঁড়িয়ে এবং চিকিৎসক হিসেবে আপনি কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যদি আর ভ্যালু দেখেন, কেরালাতে কারেন্টলি আর ভ্যালু ইন্ডিয়াতে সবচেয়ে বেশি, প্রায় 1-এর কাছাকাছি। এবার আর ভ্যালু কতটা মানে হচ্ছে যে একজন ইনফেক্টেড পেশেন্টের থেকে আরো কজন পেশেন্ট ইনফেক্টেড হবে। এই সেকেন্ড ওয়েভ, তথাকথিত সেকেন্ড ওয়েভ যখন কম ছিল, তখন ন্যাশনাল আর ওয়েভ 0.5-এরও তলায় হয়ে গেছিল। এবার যে মুহূর্তে এই ধরনের অ্যাক্টিভিটি যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেইটা হবে, তত ওই সংক্রমণের স্পিডটা আবার কিন্তু গ্যাদার করবে এবং একটা সময় আসবে যে এখন কারেন্টলি পশ্চিমবঙ্গে যে নাম্বারটা একটু কম বলে আমরা একটু আশ্বস্ত হয়ে আছি, সেই নাম্বারটা আবার পিক করতে আরম্ভ করবে এবং সেকেন্ড ওয়েভের একদম মিডল পয়েন্টে যখন হাইট অফ ইনফেকশন ছিল, তখন আর ভ্যালু ওয়াজ মোর দ্যান 1.38, 1.48, 1.5 এরকম। যেটা আরো ভয়ের সেটা হচ্ছে যে ডেল্টা প্লাস নিয়ে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সব জায়গাতে, সেটার কিন্তু এমনিতেই ইনফেক্টিভিটিটা বেশি। সুতরাং তার আবার যদি এই ধরনের এই দীপুদা বলে যে জায়গাটা আজকে শিখলাম, সেই জায়গাগুলোতে যদি এই ধরনের ডেল্টা প্লাস গিয়ে হানা মারে, তার কিন্তু আরো বেশি তাড়াতাড়ি ইনফেক্টেড হবে। বিধান মার্কেট থেকে 10 কিলোমিটার দূরে শিলিগুড়ি 26 নম্বর ওয়ার্ডে ফুলেশ্বরী মার্কেট। এর আগে গত 7 দিন বন্ধ ছিল বাজার, খোলা শুধু ওষুধের দোকান। উত্তরবঙ্গের অর্থনীতির একটা বড় অংশ জুড়ে রয়েছে চা বাগান। গত 1 বছরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে চা বাগানগুলিতে, তাই করোনা আবহে সরকার সিদ্ধান্ত নিয়েছে 50% কর্মী নিয়ে কাজ চলবে চা বাগানে। চা বাগানের পরিস্থিতি কেমন তা জানতেই আমরা পৌঁছেছিলাম জলপাইগুড়ির মোগলকাটা চা বাগানে। উত্তরবঙ্গের চা বাগানগুলোতে এই ধরনের ব্যবস্থাপনা করা হয়েছে, যেখানে চা বাগানের কর্মীরা কাজ করার পর তারা নিজেদের যাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তারা তাদের যে পাতা তারা সেখান থেকে সংগ্রহ করছেন, সেই পাতা জমা দিতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এখানে আলাদাভাবে দাগ করে দেওয়া হয়েছে, মার্কিং করে দেওয়া হয়েছে। এটা দেখা হয় যে প্রত্যেকে মাস্ক পরছে কিনা, এবং মাস্কটা মাস্ট। মাস্ক ছাড়া আমাদের বিভিন্ন জায়গায় পোস্টারিংও করা আছে, কোনো মাস্ক ছাড়া আমরা কোনো রকম কাজে অ্যালাউ করছি না। কেউ যদি মাস্ক না পরে আসে কাজে অ্যালাউ হবে না, মাস্ক না পরে আসলে তার পেমেন্টের দিনে তাকে পেমেন্ট দেওয়া হবে না। ফেরার পথে হঠাৎই ডুয়ার্সের ডায়ানা নদীর সেতুর ওপর গাড়ি দাঁড়ালো। নজরে পড়ল দূরে নদীর ধারে শেষকৃত্য চলছে। পথ চলতি মানুষজনকে জিজ্ঞাসা করে জানা গেল সেগুলি আসলে করোনা রোগীর মৃতদেহ। ডুয়ার্সে করোনা রোগীর মৃত্যু হলে অনেক সময় দেখা যাচ্ছে যে নদীতে নিয়ে এসে তার শেষকৃত্য হচ্ছে, যেমনটা ডায়ানা নদীতে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন রয়েছি ডায়ানা নদীর ওপরে যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজে এখানে এই শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। একদিকে যেমন এই ছবি, আরও একটি কিন্তু ছবি আমরা দেখতে পাচ্ছি ডান দিকে, এবং এটা ঠিক প্রথম থেকে করোনার প্রথম ওয়েভ যবে থেকে ছিল তখন থেকে এখনও পর্যন্ত এইভাবেই চলছে। যদিও ইলেকট্রিক চুল্লিতে শেষকৃত্য করার কিছু ব্যবস্থা থাকলেও অনেক সময় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, তো সেই জন্যই প্রশাসনের তরফ থেকে ঠিক এইভাবেই নিয়ে আসা হচ্ছে মৃতদেহ, যেগুলো সাধারণত করোনা আক্রান্ত হয়ে যে মৃতদেহ নিয়ে আসা হচ্ছে। করোনা আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যু হলে এখানেও অনেক সময় তার পরিবারের সদস্যরা নিয়ে আসছেন। দার্জিলিংয়ের পর আমাদের গন্তব্য কোচবিহার। জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী এখানে প্রায় প্রতিদিন 35 থেকে 40 জন করোনা আক্রান্ত হচ্ছেন। শতকরা 90% কোচবিহার শহরেরই। তাহলে মানুষ সচেতন নিশ্চয়ই। একথা ভাবতে ভাবতেই আমরা পৌঁছই কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে। কোচবিহার জেলায় বর্তমানে প্রতিদিন প্রায় 35 থেকে 40 জন নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন, যার মধ্যে সিংহভাগই কোচবিহার শহরে। কিন্তু কোচবিহার শহরের মানুষের কতটা সজাগ হয়েছেন তা দেখতে আজকে আমরা কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারে। জেলা ব্যবসায়ী সমিতি অবশ্য দাবি করছে প্রশাসনের সঙ্গে কথা বলে ক্রেতা বিক্রেতাদের সচেতন করা হবে।
উত্তরবঙ্গে করোনা পরিস্থিতি খতিয়ে দেখার পর আমরা এবার দক্ষিণবঙ্গে। গন্তব্য পূর্ব মেদিনীপুরের দীঘা। উদ্দেশ্য করোনা আবহে পর্যটকরা যথাযথ নিয়মনীতি মানছেন কিনা, পুলিশি কড়াকড়ি অব্যাহত রয়েছে কিনা তা দেখা। ওল্ড দীঘায় পৌঁছে দেখা গেল সমুদ্র সৈকতের ধারে পর্যটকদের ঠিক থেকে ভিড়। দূরত্ববিধি নেই, মাস্ক নেই, অবাধ হই হুল্লোড় চলছে। যে জিনিসটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো রকমভাবেই অর্ধেক যারা পর্যটক এসছেন তাদের কাছে মাস্ক নেই। আপনারা কবে এসছেন এখানে? 24। মাস্ক কোথায় আপনাদের জানেন? কোভিড বলে এক্ষুনি খুললাম, ওই যে মাস্ক। কোথায় মাস্ক? ওই যে হাতে। মাস্কের নিয়ম মেনেই চলছিলাম। আনফরচুনেটলি এখনই ক্যামেরার সামনে হয়তো মাস্কটা আমার নেমে গেছে, কিন্তু মাস্কের নিয়ম মেনেই আমরা চলছি। ওল্ড দীঘার সমুদ্র সৈকত জুড়ে ইতিউতি জটলা নজরে পড়ল। পুলিশের বারণ আছে, কিন্তু নিয়মের কোথায় কি? উল্টে বহু পর্যটকের মুখেই নেই মাস্ক। কোভিড পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, পর্যটকদের তো আমাদের একটা রেসপন্সিবিলিটিও রয়েছে। আপনাদের মাস্কটা কোথায়? আমাদের মাস্ক হাতে রয়েছে। সেটা তো যুক্তি হলো না। বুঝতে পেরেছি। থার্ড ওয়েভের আশঙ্কায় কার্যত লকডাউন শিথিল হওয়ার পর দীঘায় লাগাম ছাড়া ভিড় হচ্ছিল। এরপরই সরকার নিয়ম করে পর্যটকেরা আসতে পারবেন, তবে সঙ্গে RT-PCR টেস্টের রিপোর্ট কিংবা ভ্যাকসিনের ডাবল ডোজের শংসাপত্র রাখতেই হবে। ধরপাকড়ও শুরু হয়। দেখা যায় অনেকেরই প্রয়োজনীয় নথি নেই। এই অবস্থায় গত শনিবার হোটেল কর্তৃপক্ষগুলির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকে ঠিক হয়েছে, হোটেল কর্তৃপক্ষই পর্যটকদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করবে। যদিও এই নিয়ম মানা আদৌ কতটা সম্ভব হয় তা নিয়েই প্রশ্ন রয়েছে। কোভিড টেস্টের যে ব্যাপারটা আছে, ভ্যাকসিন 1 বা 2 নেওয়ার ব্যাপারটা, কারো হয়তো একটা নেওয়া হয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের উপরে চাপ পড়েছে ডবল ডোজটা কম্পালসারি নিতে হবে, কিন্তু সেক্ষেত্রে প্রচণ্ড আমরা টাফ বা ডিফিকাল্ট পজিশনের মধ্যে এসে যাচ্ছি। দীঘা থেকে 30 কিলোমিটার দূরে মন্দারমণি, সেখানে পৌঁছে দেখা গেল সমুদ্র সৈকত ফাঁকা, তেমন কেউ নেই। কার্যত লকডাউন বিধি খানিকটা শিথিল হওয়ার পর দীঘা, শঙ্করপুর, মন্দারমণি বিচে ভিড় আছড়ে পড়েছিল, কিন্তু প্রশাসনিক নজরদারি বাড়ার সঙ্গে সঙ্গেই প্রায় শূন্য মন্দারমণি সমুদ্র সৈকত। এরই মধ্যে দেখা গেল হাওড়া লিলুয়া থেকে মন্দারমণি ঘুরতে এসেছে একটি পরিবার, সঙ্গে বেশ কয়েকজন শিশু। করোনার থার্ড ওয়েভে শিশুরা বেশি সংখ্যায় আক্রান্ত হবে না তো? এই আশঙ্কা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অথচ এই পর্যটক পরিবারের অনেকের মুখেই দেখা গেল মাস্ক নেই। আমরা একসাথে 15 জন এসেছি। আচ্ছা, বন্ধুদের পরিবার? একদম। এই যে কোভিডের পরবর্তী পরিস্থিতি, এখনো একটা থার্ড ওয়েভ আসছে এরকম একটা অবস্থা, তাতে এই পর্যটন স্থলগুলোর চেহারা কি দিল? কোনো ভয় পেল না? একদম না, রিল্যাক্স লাগছে। এক শ্রেণীর মানুষ যখন এখনো অসচেতন, তখন এই পরিস্থিতিতেই চোখ রাঙাচ্ছে করোনার থার্ড ওয়েভ। কিন্তু যে করোনায় এখনো অবধি শুধু ভারতেই 4 লক্ষেরও বেশি প্রাণ গেছে, সেই ভাইরাসের ভয়ঙ্কর চেহারা দেখার পরেও বহু জায়গাতেই করোনা বিধি উপেক্ষা করার প্রবণতা বাড়ছে। রাতের কলকাতায় হুল্লোড় থেকে ভিড়ে গা ভাসানো বা মাস্ক না পরার ছবি হামেশাই চোখে পড়ছে। এই অবস্থায় সতর্ক করছেন চিকিৎসকেরা। রাজ্যে করোনা আবহে সর্বাধিক ক্ষতিগ্রস্ত জেলা কলকাতা ও উত্তর 24 পরগনা। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন বলছে, সংক্রমণের হার কমে এলেও এখনো অবধি উত্তর 24 পরগনায় 3,18,598 জন করোনায় আক্রান্ত হয়েছেন। কলকাতায় সংখ্যাটা 3,10,065। উত্তর 24 পরগনা ও কলকাতায় এখনো অবধি করোনায় প্রায় 10,000 মানুষের মৃত্যু হয়েছে। তবু মানুষ সচেতন হচ্ছেন কই? সোমবার বারাসাত কাছারি বাজারে গিয়ে দেখা গেল লোকজনের ভিড় আছে, অনেকেরই মুখে মাস্ক নেই। ক্যামেরা দেখে কেউ কেউ চট করে মাস্ক পরে নিলেন। মাস্কটা ছুঁয়ে গেছে বলে আমি সে রাস্তায় পড়ে গেছে, আমি ওই জন্য মাস্কটা পরতে পারিনি, এক্ষুনি চলে যাচ্ছি। মাস্ক পরেছিলাম তো। করোনার থার্ড ওয়েভের মোকাবিলায় কতটা তৈরি এই দুই জেলার স্বাস্থ্য পরিকাঠামো? করোনার দ্বিতীয় ধাক্কায় অক্সিজেনের জন্য হাহাকার চলছিল, সেই ঘাটতি কি মিটল? এইসব তথ্যের খোঁজেই আমরা পৌঁছই উত্তর 24 পরগনার অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। গত মে মাস থেকে এখানে অক্সিজেন প্লান্ট তৈরির কাজ শুরু হয়েছে। কাজ এগোলো কত দূর? অশোকনগর কোভিড হাসপাতালে করোনার যখন দ্বিতীয় তরঙ্গ চলছিল, সেই সময় অক্সিজেন প্লান্ট তৈরির কাজ শুরু হয়েছিল। এখনও প্রায় 2 মাস কেটে গেছে, কিন্তু অক্সিজেন প্লান্ট তৈরির কাজ শেষ হয়নি। পাইপলাইন তৈরি হয়েছে, কিন্তু আসল যে সমস্ত যন্ত্রপাতি এখনও বসানো হয়নি। কবে এই অক্সিজেন প্লান্ট শুরু হবে সেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। তার ফলে করোনার তৃতীয় তরঙ্গ শুরু হলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অক্সিজেন প্ল্যান্টটা কতদিনে তৈরি হবে তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। অশোকনগর হাবড়াতে ডিজি সেটের আসার কথা ছিল, 2 জায়গায় কিন্তু প্রায় প্লান্ট, হাওড়ায় প্লান্ট তো আমি দেখে এসেছি, হাওড়ায় প্লান্ট চলে এসেছিল। পিডব্লিউডির সঙ্গে আমাদের যোগাযোগ করা উচিত। ডিজি সেট ওখানে বাকি ছিল, 15-16 জুলাইয়ের দিকে আসার উচিত ছিল, 1-2 দিন ডিলে হয়ে গেছে, হয়তো আমি খোঁজ নেব ওটা।
করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে হাসপাতালে একটা বেডের জন্য মানুষের চূড়ান্ত হয়রানির ছবি ধরা পড়েছিল। ওই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেফ হোম। তেমনই একটি সেফ হোম তৈরি হয়েছিল অশোকনগর নেতাজি শতবার্ষিকী কলেজে। সেখানে গিয়ে জানা গেল সেফ হোম বন্ধ করার কথা ভাবছে কর্তৃপক্ষ। আমরা সকলেই চিন্তিত, কিন্তু আমরা আপাতত সেফ হোমের যেহেতু সংখ্যাটা একদম নিম্নে ঠেকেছে, এর জন্য আমরা আপাতত সেফ হোমটা পেশেন্ট ভর্তি করছি না। এই কারণেই আমাদের যে লোকাল হসপিটালে যেটা আছে সেখানেও 150 বেডের সিট, আজকের দিনে দাঁড়িয়ে 8 জন পেশেন্ট ভর্তি আছে। অর্থাৎ আমরা চাইছি এই পেশেন্টগুলো যদি আপাতত সরকারি হসপিটালে ভর্তি হয় তাহলে সে পরিষেবাটা আরও ভালো পাবেন। এই জন্য আপাতত সেফ হোমটা বন্ধ রেখেছে। আমাদের কিন্তু অ্যাডমিশনের সংখ্যা যদি আমরা বলি, আমাদের ডেলি অ্যাডমিশন এখন কিন্তু 2, 3, 4 এরকম নেমে গেছে। তো আমাদের হাসপাতালে কিন্তু প্রচুর জায়গা আছে, এখন কিন্তু অনেক সেফ হোমে আমাদের লোকই নেই। তো আমরা ওই সিচুয়েশনে রাখবো সেফ হোম। যদি খুব দরকার না হয় তাহলে আমরা সেফ হোমকে বন্ধ করবো না, আমরা চালু অবস্থায় যদি কোনো দরকার পড়ে আবার ওখানে চালু করা যাবে। করোনার থার্ড ওয়েভের আশঙ্কা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে শিশুদের কথা ভেবে একাধিক উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। উত্তর 24 পরগনার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বসিরহাট এবং উত্তর 24 পরগনা এই দুই স্বাস্থ্য জেলায় মোট 260টি পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা পিকু ইউনিট তৈরি করা হয়েছে। এছাড়াও জেলার 5টি হাসপাতালে 5টি সিক নিওনেটাল কেয়ার ইউনিট তৈরি রাখা হয়েছে। তৃতীয় তরঙ্গ আছড়ে পড়ার আগে পরিকাঠামো বাড়ানো হয়েছে বারাসাত সদর হাসপাতালেও। বারাসাত সদর হাসপাতালের শিশু বিভাগে আলাদা একটি ইউনিট তৈরি করা আছে এবং সেখানে 18টি শিশুকে ভর্তি রাখা যাবে এবং সেখানে যেমন ভেন্টিলেটরের ব্যবস্থা থাকছে, তার পাশাপাশি থাকছে লাইফ সাপোর্ট ইকুইপমেন্ট, এছাড়াও অক্সিজেন কনসেন্ট্রেটর। এবং কোনো শিশু করোনা আক্রান্ত হলে তাদের যাতে সুন্দরভাবে চিকিৎসা করা যায় তার সমস্ত ব্যবস্থাই ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ করে রেখেছে। এবং এই যে হাসপাতালের যে শিশু বিভাগ রয়েছে সেখানে 50টি বেড রয়েছে, তার মধ্যে 22টি বেডও ব্যবহার করা যাবে। এছাড়াও অতিরিক্ত আরও 20টি শয্যার ব্যবস্থা করা হয়েছে, এমনটাই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। সাফিসিয়েন্ট লাইফ সেভিং ইকুইপমেন্ট যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো সমস্তটা দিয়েই কিন্তু আমরা প্রিপারেশনটা নিয়ে রেখেছি। অর্থাৎ যদি কোনো পেশেন্ট আমাদের সে বাচ্চাই হোক বা অ্যাডাল্টই হোক বা যেই হোক না কেন, আসলে যেন তার সঠিক চিকিৎসা এই সরকারি হাসপাতালে পেতে পারে, তার জন্য সব রকমের সুব্যবস্থা আমরা রেখেছি। কলকাতায় করোনার গ্রাফ কমলেও দুশ্চিন্তা মুক্ত নন বিশেষজ্ঞরা, কারণ কোভিড মুক্ত হওয়ার পর নানা জটিলতায় সংকটজনক রোগীদের সংখ্যা ভাবাচ্ছে চিকিৎসকদের। কোভিড আইসিইউ খালি হলেও কোভিড পরবর্তী জটিলতার জন্য আইসিইউ বেডের চাহিদা এখনও যথেষ্ট। সূত্রের খবর, সব দিক চিন্তা করে সরকারি হাসপাতালে বেড সংখ্যা না কমানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। তবে বেসরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্য দপ্তর যে বেড নিয়েছিল তার অধিকাংশই রিলিজ করে দেওয়া হয়েছে। তবে শিশুদের জন্য পরিকল্পনা অনুযায়ী বিশেষ কোভিড ওয়ার্ড ও বেড তৈরি রাখা হচ্ছে। একই সঙ্গে জোর দেওয়া হচ্ছে পেডিয়াট্রিক আইসিইউর সংখ্যা বাড়ানোর দিকে। ইতিমধ্যে কোভিড আক্রান্ত শিশুদের পরীক্ষার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ দল তৈরি করা হয়েছে, তাদের প্রশিক্ষণও চলছে। এই পরিস্থিতিতে উদ্বেগ আরও বাড়িয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জানিয়েছে করোনার তৃতীয় ঢেউ অনিবার্য এবং অবশ্যম্ভাবী। আর তেমনটা হলে তৃতীয় ঢেউয়ে শিশু ও কিশোররা অত্যধিক সংখ্যায় করোনা আক্রান্ত হতে পারে কিনা এই প্রশ্ন উদ্বেগ আরও বাড়াচ্ছে। এই প্রেক্ষাপটেই দেশ জুড়ে 12 থেকে 18 বছর বয়সীদের মধ্যে ভারত বায়োটেক এবং জাইডাস ক্যাডিলা, দুই ভারতীয় সংস্থার তৈরি করোনার ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে জোর কদমে। এর মধ্যে পাক সার্কাসে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চলা জাইডাস ক্যাডিলার করোনা ভ্যাকসিন জাইকোভ-ডির ক্লিনিক্যাল ট্রায়ালে তাৎপর্যপূর্ণ তথ্য উঠে এসেছে। আইসিএইচ-এর বক্তব্য, তাদের এখানে 12 থেকে 18 বছর বয়সীদের মধ্যে যে ট্রায়াল হয়েছে তার মধ্যে 53% শরীরেই মিলেছে করোনার অ্যান্টিবডি। আগে থেকে কোনো উপসর্গ নেই, কোনো রকম কোভিডের সংক্রমণের লক্ষণও কোনো সময় দেখা যায়নি, কিন্তু কোভিড পজিটিভ শরীরে রয়েছে অ্যান্টিবডি। এরকম 50%-এরও বেশি 12 থেকে 18 বছর বয়সীদের হদিশ মিলল পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। দেশে 12 থেকে 18 বছর বয়সী প্রায় 1,500 জনের ওপর জাইডাস ক্যাডিলার তৈরি জাইকোভ-ডির তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এ রাজ্যে সেই ট্রায়াল চলছে পাক সার্কাসে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। সূত্রের খবর, প্রথমে 12 থেকে 18 বছর বয়সী 85 জন এই ট্রায়ালে অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করে। সংস্থার তরফে শর্ত ছিল, পরিবারের কোনো সদস্য আগে করোনা আক্রান্ত হলে বা ট্রায়ালে ইচ্ছুক করোনা আক্রান্ত হলে বা শরীরে করোনার অ্যান্টিবডি থাকলে ট্রায়ালে অংশ নেওয়া যাবে না। সেই মতো 85 জনেরই RT-PCR এবং অ্যান্টিবডি টেস্ট করানো হয়। আর সেখানেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। চিকিৎসকদের দাবি, 85 জনের মধ্যে 45 জনের শরীরেই করোনার অ্যান্টিবডি মিলেছে। অর্থাৎ ট্রায়ালে অংশ নিতে ইচ্ছুক 53% আগেই নিজেদের অজান্তে করোনা আক্রান্ত হয়েছিলেন।
মানে ইনসিডেন্টলি দেখা গেল যে 50% বাচ্চা মানে অ্যান্টিবডি অলরেডি ফর্ম করে গেছে, মানে অজান্তেই তাদের হয়তো কোভিড কোনো না কোনো সময় হয়েছিল, হয়তো ফার্স্ট বা সেকেন্ড ওয়েভে, এবং তারপরে অ্যান্টিবডি ফর্ম করে গেছে, অটোমেটিক্যালি অ্যান্টিবডি তাদের ফর্ম করেছে। তারা তো আর ভ্যাকসিনের কারণে অ্যান্টিবডি ফর্ম করেনি, তারা অটোমেটিক্যালি হার্ড ইমিউনিটি বা তাদের কোভিড হয়ে গেছে, কোভিডের পর তারা অ্যান্টিবডি তাদের ফর্ম করেছে। তা এটা একটা খুব ভালো জিনিস। বিশেষজ্ঞদের একাংশ বলছে গত সপ্তাহে প্রকাশিত আইসিএমআর এর সেরো পজিটিভ রিপোর্টেও এমন তথ্যই উঠে এসেছিল। সেই রিপোর্টে বলা হয় সারা দেশে 6 থেকে 9 বছর বয়সী 57.2% শিশুর দেহেই করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। 10 থেকে 17 বছর বয়সীদের মধ্যে 61.6% শরীরে মিলেছে করোনার অ্যান্টিবডি। অর্থাৎ করোনার প্রথম অথবা দ্বিতীয় ওয়েভে নিজেদের অজান্তেই করোনা আক্রান্ত হয়েছে 6 থেকে 17 বছর বয়সীদের একটা বড় অংশ। কিন্তু প্রাকৃতিকভাবে শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার বিষয়টিকে কিভাবে দেখছেন চিকিৎসকেরা? বিশেষজ্ঞদের একাংশের মতে এর ফলে তাদের নতুন করে আক্রান্ত হওয়ার আশঙ্কা কিছুটা হলেও কমবে। এটা যে বাবা হচ্ছিল যে একটা থার্ড ওয়েভ আসবে ভয়ঙ্করভাবে, তাতে বাচ্চারা মারাত্মকভাবে আক্রান্ত হবে কারণ বাচ্চাদের মধ্যে কোনো ইমিউনিটি তৈরি হয়নি, এটা কিন্তু এখন অনেকটাই অযৌক্তিক বলে মনে হচ্ছে। বড়দের শরীরেও যে পরিমাণে ন্যাচারাল ইনফেকশন হয়ে অ্যান্টিবডি তৈরি হয়েছে, বাচ্চাদের শরীরেও সেই পরিমাণেই ন্যাচারাল ইনফেকশন হয়ে অ্যান্টিবডি তৈরি হয়েছে। যে শতাংশ বাচ্চার শরীরে এই অ্যান্টিবডি আছে তারা কিন্তু কোভিডের তৃতীয় ওয়েভ থেকে নিজেদের রক্ষা করতে পারবে বলেই মনে হচ্ছে। সংক্রমণের আশঙ্কা কমলেও শরীরে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই অ্যান্টিবডি কি ফুলপ্রুফ? সেই প্রশ্ন অবশ্য ভাবাচ্ছে চিকিৎসকদের। দেখুন, এপিডেমিওলজিক্যাল যদি দিক থেকে বলা হয় তাহলে কোভিড অ্যান্টিবডি একটা পপুলেশনের তৈরি হওয়াটা একটা ভালো লক্ষণ, কিন্তু এটাতেও খুব বেশি আমাদের আশ্বস্ত হওয়ার কিছু নেই, কারণ কোভিড অ্যান্টিবডিটা পজিটিভ হয়েছে মানেই যে সে সম্পূর্ণভাবে ইমিউন তা নয়। ডিজিজ ট্রান্সমিশনের ক্ষেত্রে কারুর যদি কোভিড অ্যান্টিবডি পজিটিভ হয়ে থাকে তার কিছুদিনের জন্য অন্তত কোভিড হওয়ার সম্ভাবনাটা কম। গত 2 বছর ধরে গোটা পৃথিবীকে ভয় ধরিয়ে দিয়েছে একটাই নাম, নোভেল করোনা ভাইরাস। এখনো পর্যন্ত প্রায় 42 লক্ষ মানুষ মারা গিয়েছেন গোটা বিশ্বে। আক্রান্তের সংখ্যা প্রায় 19.5 কোটি। ভারতেও কাঁপুনি ধরিয়ে দিয়েছে এই মারণ ভাইরাস। দেশে এখনো অবধি প্রাণহানি ঘটেছে 4 লক্ষেরও বেশি মানুষের, আক্রান্ত হয়েছেন 3 কোটিরও বেশি। এই প্রেক্ষাপটে যত দ্রুত সম্ভব ভ্যাকসিনেশনের ওপর জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা, কিন্তু প্রায় প্রতিদিনই ভ্যাকসিনের আকাল ও বিশৃঙ্খলার ভয়ঙ্কর ছবি সামনে আসছে। কি দেশ কি রাজ্য, ছবিটা বদলাচ্ছে না। বর্তমানে দেশে 3টি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন, সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং রাশিয়ার তৈরি স্পুটনিক ভি। এর মধ্যে সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে কোভিশিল্ড। কতটা কার্যকর এই কোভিশিল্ড ভ্যাকসিন? কী পরিমাণ অ্যান্টিবডি তা শরীরে তৈরি করছে? অ্যান্টিবডি তৈরি হওয়ার পর কিভাবে তা করোনার সঙ্গে যুঝতে কাজে আসছে? এইসব নিয়ে গবেষণা শুরু করেছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা আইএসআই, সঙ্গে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল। এই মুহূর্তে আমরা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের হিউম্যান জেনেটিক্স ইউনিট ল্যাবে রয়েছি। এই হিউম্যান জেনেটিক্স ইউনিটের সঙ্গে এনআরএস মেডিকেল কলেজ যৌথভাবে কোভিশিল্ড টিকাকরণের আদৌ কোনো প্রভাব পাওয়া যাচ্ছে কি না, আদৌ কোনো উপকার হচ্ছে কি না তার দীর্ঘ গবেষণা চালায়। কি বলছেন তারা? তারা বলছেন যে কোভিশিল্ডের প্রথম টিকার পরে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, দ্বিতীয় টিকার পরে তার আরও ইতিবাচক প্রভাব হচ্ছে এবং অ্যান্টিবডির পরিমাণ বাড়ছে। হেলথ কেয়ার ওয়ার্কারদের মোটামুটি অ্যারাউন্ড 3 মাস ফলো আপ করা হয়েছে, জাস্ট দেখার জন্য যে এদের মধ্যে ইনফেকশন কত পার্সেন্ট লোকের হচ্ছে। এখানে যেটা একটা ইন্টারেস্টিং জিনিস, যে হেলথ কেয়ার ওয়ার্কারদের মধ্যে তো এক্সপোজার লেভেলটা বেশি, কারণ এনআরএস আপনি জানেন যে এখানে কোভিড হসপিটাল একটা, পার্টলি কোভিড নন কোভিডও আছে, তো সেক্ষেত্রে এক্সপোজার লেভেলটা বেশি হওয়ার জন্য আমরা দেখেছি যে কত পার্সেন্ট লোকের হচ্ছে। 2020 সালের নভেম্বর থেকে এনআরএস মেডিকেল কলেজে এই গবেষণা শুরু হয়। হাসপাতালের প্রায় 3,500 স্বাস্থ্যকর্মীর মধ্যে গবেষণা চালানো হয় 3013 জন স্বাস্থ্যকর্মীর ওপর। কার কাজে কতটা ঝুঁকি রয়েছে সেই হিসেবে স্বাস্থ্যকর্মীদের 4 ভাগে ভাগ করা হয়। এই 4000 জনের মধ্যে র্যান্ডামলি 313 জনকে সিলেক্ট করেছি। যত হেলথ কেয়ার ওয়ার্কার আছে সবাইকে আমরা এরকম ক্যাটেগরাইজ করেছি যে তাদের এক্সপোজার লেভেল দেখে তারা কতটা পেশেন্টের কাছাকাছি গেছে, কোভিড পেশেন্টের কাছাকাছি গেছে, তার উপরে বেস করে আমরা এরকম 4টে ভাগে হেলথ কেয়ার ওয়ার্কারকে ভাগ করেছি। ভ্যাকসিন দেওয়ার আগে থেকে ভ্যাকসিন দেওয়ার পর এমনকি এখনও এই গবেষণা চালানো হচ্ছে। এনআরএসে সেরো পজিটিভিটি এবং সেরো সার্ভেলেন্সের যে গবেষণা হয়েছে, টিকা নেওয়ার পর হেলথ কেয়ার ওয়ার্কারদের কী উপকার হয়েছে, সেই গবেষণা যে মেশিন অন্যতম কার্যকরী ভূমিকা নিয়েছিল সেই ভিট্রস ইসিআই মেশিনের সামনে রয়েছি আমরা, এবং সেটা ঠিক কিভাবে কাজ করেছে সেটা জানাবেন
এই যে সার্ভে টিম, গবেষণা টিমের অন্যতম গবেষক শান্তনাভ দাস, কিভাবে এই মেশিনটা কাজ করে? এই মেশিনটা কাজ করেছে, আমরা প্রথমে যে রক্তের নমুনাগুলো পেয়েছিলাম সেই রক্তের নমুনাগুলোকে আমরা সেখান থেকে সেরামটাকে আইসোলেট করেছি বা আলাদা করেছি, এবং সেরামটিকে আলাদা করার পর এখানে একটি ব্যারেলের মাধ্যমে আমরা সেরামটিকে রেখেছি এবং এখানে স্যাম্পেল আইডি দিয়ে আমরা সেটাকে রেখেছি। এছাড়া আমাদের কাছে রয়েছে একটি কিট। তো এই মেশিন এই সেরাম স্যাম্পেলগুলোকে গ্রহণ করে এবং সেরাম স্যাম্পেল গ্রহণ করার পরে এর ভেতরে একটা রাসায়নিক বিক্রিয়া চলে। সেই রাসায়নিক ক্রিয়ার ফলে এখানে কিছু লাইট ইউনিট উৎপাদন হয় বা আলো তরঙ্গ উৎপন্ন হয়। এই মেশিন সেই লাইট ইউনিটগুলোকে মাপে এবং লাইট ইউনিটগুলোকে মাপার পর তারা একটা অনুপাত সৃষ্টি করে, যে অনুপাতটা আমাদের এখানে রেজাল্টে আমরা দেখতে পাই তখন, এবং সেই অনুপাতগুলির থেকে আমরা জানতে পারি যে কেউ কতটা অ্যান্টিবডি তার শরীরে রয়েছে বা সেই অ্যান্টিবডির দিক দিয়ে সে পজিটিভ বা নেগেটিভ, অর্থাৎ সে সেরো রিঅ্যাক্টিভ বা নন রিঅ্যাক্টিভ। চিকিৎসকদের বক্তব্য, প্রায় 9 মাস ধরে গবেষণায় যে তথ্য উঠে এসেছে তা অত্যন্ত ইতিবাচক। মেডিকেল জার্নাল মেড আর্কাইভে প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা গিয়েছে কোভিশিল্ডের প্রথম ডোজের পর 80% শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে, আবার দ্বিতীয় ডোজের পর প্রায় 100% শরীরেই তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। ভ্যাকসিনের উদ্দেশ্যটা ছিল যে এই প্রথম ডোজ ভ্যাকসিন পাওয়ার পরে এবার যাদের অ্যান্টিবডি আছে তাদের ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিন পাওয়ার পর অ্যান্টিবডিটা কীরকম হলো, আর যাদের অ্যান্টিবডি নেই তাদের ফার্স্ট ডোজ অফ অ্যান্টিবডি পাওয়ার পরে অ্যান্টিবডিটা কীরকম হলো। আবার ফার্স্ট ডোজের পর যাদের অ্যান্টিবডি নেই, মানে তারা তো ভীষণ আর কি দুঃখ যে তাদের অ্যান্টিবডিটা ডেভেলপ করেনি, এবং সেকেন্ড ডোজ পাওয়ার পর তাদেরও যে অ্যান্টিবডি ডেভেলপ করেছে, এইটা একটা ভালো ব্যাপার যেটা আমরা দেখি। গবেষণায় আরও যে আশাব্যঞ্জক তথ্য উঠে এসেছে তা হলো কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন মাত্র 11.5%। তাও আবার আক্রান্তদের মধ্যে 94%-এরই মৃদু উপসর্গ ছিল। বাড়িতে চিকিৎসা করেই তারা সুস্থ হয়ে গেছেন, কোনো অক্সিজেন সাপোর্ট লাগেনি, একজনেরও মৃত্যু হয়নি। ইন্টারেস্টিংলি যারা ভ্যাকসিন নিয়েছে তার মধ্যে অনলি 11.5% লোকের হচ্ছে দেখতে পাচ্ছি যে ইনফেকশন হয়েছে, SARS-CoV-2 বা কোভিড-19 হয়েছে, কিন্তু তাদের মধ্যে আরও 90% লোকের কিন্তু বাড়িতে থেকেই উইদাউট এনি অক্সিজেন সাপোর্ট তারা কিন্তু রিকভার করে গেছে। অনলি 3% লোক যার হসপিটাল রিকোয়ারমেন্ট হয়েছে, অ্যাডমিশন হয়েছে, অ্যাজ ওয়েল এজ হচ্ছে অক্সিজেন রিকোয়ারমেন্ট হয়েছে। মানে একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন যে ভ্যাকসিনের ফলে ইনফেকশন হওয়ার চান্সটা অনেক পরিমাণে কমে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভ্যাকসিন যখন এতটাই কার্যকরী এবং এতটাই প্রয়োজনীয়, তারপরেও কেন দেশে ভ্যাকসিনের গতি বাড়ছে না? দিল্লি সফরের মধ্যেই মোদী সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল। পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রাক্তন 2 বিচারপতিকে দিয়ে তদন্ত কমিশন গঠন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে একটা নজরবন্দি করে রাখা হয়েছে এবং গত 1 সপ্তাহ ধরে আমরা ভেবেছিলাম পার্লামেন্ট চলাকালীন সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই তদন্ত করবেন এবং তদন্ত করবেন সুপ্রিম কোর্টের কোনো বিচারপতিকে দিয়ে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, যার প্রতি মানুষের আস্থা আছে এবং সেক্ষেত্রে মানুষ বিচার পাবে। কিন্তু আমরা যখন দেখলাম এই সরকার পার্লামেন্ট চলাকালীনও সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, তখন আমি দিল্লি যাবার আগে পশ্চিমবঙ্গ ইজ দ্য ফার্স্ট স্টেট আমরা যেটা করেছি, আমরা কমিশন অন এনকোয়ারি করেছি। স্টেট গভর্নমেন্ট করে নাম নিতে পারেন যে ফার্স্ট হয়েছে, প্রথম স্টেট করেছে, কিন্তু ইট বিকামস রাদার মিনিংলেস। কারণ এই পর্যন্ত যত রকমের হয়েছে, এ পর্যন্ত যত কমিশন হয়েছে, সে কোনো কমিশনের রিপোর্ট আমি এ পর্যন্ত দেখিনি। অ্যাজ এ লয়ার আমি দেখি কোন নগরপাল কি ইসরায়েল সফর করেছিলেন? কোন নগরপাল কি পেগাসাসকে চোরা পথে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছিলেন? পশ্চিমবঙ্গের এক মন্ত্রী রাজ্যের অন্য মন্ত্রীর সঙ্গে কেন হোয়াটসঅ্যাপে কথা বলেন? ইসরায়েলি সংস্থা এনএসওর তৈরি স্পাইওয়্যারের মাধ্যমে ফোন হ্যাকের অভিযোগে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ। কংগ্রেস দাবি করছে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। তৃণমূল সমেত বাকি বিরোধীরাও তদন্তের দাবিতে সরব, কিন্তু মোদী সরকার তদন্তের নির্দেশ এখনো দেয়নি। এই প্রেক্ষাপটে বিরোধীদের প্রশ্ন, পেগাসাস ইস্যুতে ফ্রান্স তদন্তের নির্দেশ দিতে পারলে, ইসরায়েল সরকার তদন্ত শুরু করতে পারলে মোদী সরকারের আপত্তি কোথায়? কি লুকোনোর চেষ্টা করছে তারা? যদি মোদী সরকার পেগাসাস নিয়ে বিরোধী ও সমালোচকদের ফোন হ্যাক নাই করে থাকে, তাহলে প্রকাশ্যে তারা কেন বলছে না যে তারা এই স্পাইওয়্যার কেনেনি?
কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও এই প্রশ্নের উত্তর দেয়নি, কোনো তদন্তও শুরু হয়নি। এই প্রেক্ষাপটে এবার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন ভীমরাও লোকুর ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে নিয়ে তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার। 6 মাসের মধ্যে এই কমিশন তদন্ত রিপোর্ট জমা দিতে পারে। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে 2018 জানুয়ারিতে নজিরবিহীনভাবে প্রধান বিচারপতির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে মুখ খুলেছিলেন সুপ্রিম কোর্টের 4 জন সিনিয়র বিচারপতি। তাদের অন্যতম ছিলেন বিচারপতি মদন লোকুর। আর 2018 সালে কলকাতা হাইকোর্টে রাজ্যের পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ মামলা রায় দিয়েছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। মিস্টার মদন ভীমরাও লোকুর খুব ইম্পর্টেন্ট জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টে, এবং জ্যোতির্ময় ভট্টাচার্য এক্স জাস্টিস, চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট, তাদের নেতৃত্বে আমরা কমিশনের এনকোয়ারি করে দিলাম। যদি কেউ না জাগে তাকে জাগাতে হয়। আমাদের এই ছোট্ট পদক্ষেপ আশা করি অন্যান্য সকলকে জাগাবে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে পাল্টা কটাক্ষ করে বিজেপির আইটি সেলের প্রধান তথা বঙ্গ বিজেপি সহ পর্যবেক্ষক অমিত মালব্য টুইট করে বলেছেন, মেকি পেগাসাস প্রজেক্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিচার বিভাগীয় কমিশন গঠন করায় আমরা কেন যে অবাক হই। তিনি যদি ভোট পরবর্তী সন্ত্রাস আর করোনা সংক্রান্ত দুর্নীতির তদন্তকে অগ্রাধিকার দিতেন তাহলে তার প্রচেষ্টা ব্যর্থ হতো না। নিউজ পোর্টাল দ্য ওয়্যারের দাবি, হ্যাকারদের সম্ভাব্য নিশানায় ছিলেন রাহুল গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতা। পেগাসাস ব্যবহার করে ফোন হ্যাক করা হয়েছে প্রশান্ত কিশোরের মতো ভোট স্ট্র্যাটেজিস্ট, সাংবাদিক, দেশের একাধিক নিরাপত্তা এজেন্সির বর্তমান ও প্রাক্তন প্রধান, শিল্পপতি, মহামারী রোগ বিশেষজ্ঞ এবং সমাজকর্মীর ফোন। যে টেকনোলজিটা, এটা কিন্তু দেশদ্রোহীদের খোঁজা বা যারা দেশকে বিচ্ছিন্ন করতে চায় সেই সব ক্ষেত্রে ব্যবহার করার জন্য এই টেকনোলজিগুলো ব্যবহার করা হয়। কিন্তু ঘটনাটা হচ্ছে যে বিজেপি যে কেন্দ্রীয় সরকার আছে তারা এটাকে ব্যবহার করছে একেবারে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করে, অর্থাৎ রাজনৈতিকভাবে একেবারে এটাকে ব্যবহার করে গণতন্ত্রের কার্যত সমালোচকদের দেশদ্রোহী বানানোর চেষ্টা হচ্ছে। গোপালবাবু দেখুন, একটা হচ্ছে যে আপনি যেটা প্রশ্ন করছেন যে যদি ফ্রান্স যদি দিতে পারে এটা একটা তদন্তের নির্দেশ, তাহলে ইন্ডিয়াতে কেন হচ্ছে না? এই পেগাসাস এই ঘটনাটা তো আজকে না, 2019 সালে এটা নিয়ে আমরা দেখেছি আমেরিকাতে ক্যালিফোর্নিয়াতে মামলা হয়েছে। সেই মামলাতে পার্টি হচ্ছে এই সফটওয়্যার যারা তৈরি করেছেন তারা, আর তাদের বিরুদ্ধে মামলাটা করেছেন হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক এরা। একদম গোপালবাবু, আপনাকে স্মরণ করে দিই যে অত দূর যেতে হবে না। আপনি যে সাল বলছেন সেই সালে তৎকালীন তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে বলছেন 121 জনের এরকম একটা অভিযোগ এসছে, আমরা ব্যাপারটা খতিয়ে দেখছি। এ তো বৈধতা, নোটিশ পাঠানো হয়েছে এই কোম্পানিকে। সেই অভিযোগ তোলা মানে সেটা গসপেল ট্রুথ ভাবার জায়গা নেই। আপনি আমাকে সেই জন্যই তো তদন্ত, একেবারে যথার্থ বলেছেন আপনি। সেই জন্যই তো মানুষের জানতে হবে, তদন্তের পরে জানতে হবে এবং জানাতে হবে মানুষকে যে কতটা দুধে কতটা জল মিশেছে, কতটা দুধ কতটা জল। এই অভিযোগের সামান্যতম সারবত্তা আছে কিনা। বিষয়টা তো একেবারে ডান দিক। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যিনি এক জায়গায় বিরোধী তিনি তো অন্য আরেক জায়গায় শাসক আর কি। ফলে যেখানে এক জায়গায় একজন বলতে যাচ্ছেন যে এই বিষয়ে আমি প্রতিবাদ করছি, তিনিই হয়তো রাজ্যের শাসক হিসেবে তার বিরুদ্ধে সেই অভিযোগটা উঠছে। এবং গণতান্ত্রিক প্রেক্ষিতে এই মুশকিলটা সবসময়ই হয় যখন যেখানে যিনি শাসক তিনি সবসময় তার ক্ষমতাটা ব্যবহার করেন এই ধরনের জায়গায়। এই নিয়ে সংসদে সরব হওয়ার পাশাপাশি পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। মমতা ব্যানার্জি পথ দেখিয়েছেন, সেই পথ দেখে কেন্দ্র সরকার অনুসরণ করুক এবং এই পদক্ষেপ গ্রহণ করুক। এই রাজ্যে মুকুল রায় তিনি অভিযোগ করেছিলেন যে তার ফোন ট্যাপ করা হচ্ছে। রাজ্যের মুখ্য সচিবকে দিয়ে তদন্ত করিয়ে জানিয়ে দেওয়া হলো সব ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই। তাহলে এটি কি সম্পূর্ণভাবেই ধামাচাপা দেওয়ার জন্য এই কমিটি তৈরি করা হয়েছে? পাল্টা পেগাসাস ইস্যুতে সোমবার আরও বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। টুইট করে তিনি দাবি করেছেন, সাংবাদিক, বিরোধী নেতা, বিচার বিভাগের সদস্য, কেন্দ্রীয় মন্ত্রিসভার সহকর্মীরা, এমনকি এখন সেনাও রেহাই পাচ্ছে না। এখানে কোনো অস্পষ্টতা নেই, এটা অপরাধ। এর জন্য কে দায়ী? পেগাসাস? সংসদে আজই আলোচনা চাই। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে। পেগাসাস বিতর্কে সোমবারও উত্তাল হয়েছে সংসদ। দফায় দফায় মুলতুবি হয় লোকসভা, রাজ্যসভা। প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে এই দাবি করে দোয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা।
अब तक तो हमें तो खबर नहीं मिली कि सरकार ये चर्चा करने के लिए तैयार है। वो लोग जो इस हफ्ते के जो एजेंडा आइटम सर्कुलेट किए हैं उसमें तो पेगासस नहीं मेंशन किया है। हम भी तो सदन के अंदर यही मांग कर रहे हैं कि पेगासस को लेकर सुप्रीम कोर्ट की मॉनिटरिंग में एक जांच कमेटी तैयार किया जाए। পাল্টা বিরোধীদের জবাব দিয়েছে বিজেপি। जो भी विपक्ष के लोग हैं या कांग्रेस के लोग हैं उनको एक ही बात कही गई है कि जिन मुद्दों पर भी आप चर्चा करना चाहते हैं, डिबेट करना चाहते हैं, आप जो है वो नोटिस दीजिए। যেটা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, অন্যান্য পার্টিকে সঙ্গে নিয়ে এটা কিছু দেখাতে হবে। সাধারণ মানুষের কি যায় আসে কার ফান্ড কি ট্যাপ হলো? ওনার পার্টির লোকদের জিজ্ঞেস করুন তাদের ফোন কিভাবে ট্যাপ হয়, তারা ফোন ধরার অধিকারও নেই তাদের কাছে। পেগাসাস ইস্যুতে সোমবার রাজভবনের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। পুলিশ বাধা দিলে শুরু হয় ধস্তাধস্তি। চ্যাংদোলা করে কংগ্রেস কর্মীদের প্রেজেন্ট ভ্যানে তোলে পুলিশ। একাধিক কংগ্রেস সমর্থককে গ্রেফতার করে পুলিশ।